আমরা শুরু করি। আমরা এখন যে লেকচারটা দেখতে যাচ্ছি এটা মূলত আমরা যে বেটার ডিপ লার্নিং মানে অ্যাডভান্স ডিপ লার্নিং স্ট্র্যাটেজি পড়ছিলাম তারই অংশ হিসেবে আমরা বেটার লার্নিং স্ট্র্যাটেজি কিভাবে মেনটেন করতে পারি, মানে লার্নিং গুলাকে কত বেটার করতে পারি, কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের ফোকাস করতে হবে লার্নিং কে আরো ভালো করার জন্য। তো তারই অংশ হিসেবে আমরা আজকে দেখছি চ্যাপ্টার 5, কনফিগার স্পিড অফ লার্নিং উইথ লার্নিং রেট। আমরা এর আগে যখন সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন লার্নিং অ্যালগোরিদম দেখেছি বা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন লার্নিং অ্যালগোরিদম দেখেছি, তখন আলটিমেটলি কিন্তু এই লার্নিং রেট খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। যে লার্নিং রেটটা আসলে কি, এটা হচ্ছে যে আমার যে ইরোডটা কনভার্জ হবে সেইটা আসলে কোন স্পিডে আসলে ইরোডটা কমবে, এটা কি খুব দ্রুত না ধীরে। তো এইটা আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। খুব দ্রুত কমাতে গেলেও প্রবলেম হতে পারে, আবার খুব ধীরে কমাতে গেলেও প্রবলেম হতে পারে। মূলত এটা ডিপেন্ড করে আমাদের যে প্রবলেম সেই প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে। তো এইখানে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করা আছে যে লার্নিং রেটটা আমরা আসলে কিভাবে মেনটেন করব, লার্নিং রেটের কোন কোন বিষয়গুলা আমাদের চেক করা দরকার, এবং আসলে কোন ক্ষেত্রে লার্নিং রেট কেমন পারফর্ম করতে পারে সেই ধরনের গ্রাফিক্যাল কিছু রিপ্রেজেন্টেশন দিয়ে আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করা হবে উইথ কোড। তো যাই হোক, আমরা একটু দেখতে থাকি। আশা করি এই চ্যাপ্টারটা দেখলে আমরা লার্নিং রেট সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবো। তো এখানে আমি এটা ক্লিয়ার করার জন্য বইয়ের কিছু কিছু জিনিস সরাসরি আসলে আপনাদের সাথে কথা মানে রিডিং দিয়েই কথা বলবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন, দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জ টু দ্য মডেল ডিউরিং ইচ স্টেপ of this search process or the step size is called the learning rate. আমরা লার্নিং রেট কি জিনিস জানি, ওই যেটা বললাম যে আমি সলিউশনের দিকে যাব সেটা কত দ্রুত যাব না কত ধীরে যাব, বা আমি স্টেপটা কোন সাইজের দিব। স্টেপটা ছোট দিতে পারি, বড় দিতে পারি। বড় দিলে কি হতে পারে, ছোট দিলে কি হতে পারে, সেইগুলা নিয়েই মূলত আসলে আমাদের আজকের কথা। এবং যে স্টেপ গুলো আমরা কিভাবে দিব, বড় দিব না ছোট দিব না মিডিয়াম রাখবো, সেটা মূলত আসলে লার্নিং রেটের উপরে ডিপেন্ড করে, এবং এটাই হচ্ছে লার্নিং রেট। And provides perhaps the most important hyperparameter to tune for your neural network. এইটা আসলে আমাদের মাল্টিলিয়ার পারসেপট্রনের বা আমরা ডিপ লার্নিং এর যেটাই বলি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, এবং বলা আছে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট হাইপার প্যারামিটার। তার মানে লার্নিং রেটটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তো এটা আমাদের জানতে হবে। ইন অর্ডার টু অ্যাচিভ গুড পারফরমেন্স অফ ইয়ার প্রবলেম। আমরা শুধু যে সলিউশনের দিকে কত দ্রুত যাব না ধীরে যাব, আমাদের টাইমটা ফ্যাক্ট তা কিন্তু না। আমাদের সলিউশনটাকে কিন্তু সে বেটার করার চেষ্টা করে, আমাদের লোকাল মিনিমা গ্লোবাল মিনিমা এই জিনিসগুলো কিন্তু এখানে আসবে। আমরা যদি খুব দ্রুত যাই তাহলে লোকাল মিনিমাতেই প্রবলেম, মানে আমাদের সলিউশন ফিক্স হয়ে যেতে পারে। আবার যদি হচ্ছে খুব ধীরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় অনেক বেশি লাগতে পারে। তো সব মিলিয়ে আমরা আসলে কি করব, আমাদের গ্লোবাল মিনিমাম সার্চ করতে হবে, আবার মোটামুটি আমাদের অপটিমাইজ ওয়েতেও কাজ করতে হবে। তো সেই বিষয়গুলো আসলে কিরকম হতে পারে সেটা নিয়ে মূলত কথা, এবং খুবই ইম্পর্টেন্ট একটা হাইপার প্যারামিটার লার্নিং রেট। এটা কিভাবে কাজ করে এটা মূলত আমরা দেখবো। তো আজকে যে আমরা চ্যাপ্টারটা দেখছি এইটা মোটামুটি যে বিষয়গুলোকে ফোকাস করে তৈরি করা হয়েছে, লার্নিং রেট কন্ট্রোলস কন্ট্রোল হাউ কুইকলি অর স্লোলি এ নিউরাল নেটওয়ার্ক মডেল লার্নস এ প্রবলেম। কত দ্রুত বা ধীরে আসলে নিউরাল নেটওয়ার্কের এই প্রবলেমকে সলভ করা যায় সেটা লার্নিং রেট কন্ট্রোল করে। হাউ টু কনফিগার দ্য লার্নিং রেট উইথ সেন্সিবল ডিফল্টস, ডায়াগনোস বিহেভিয়ার অ্যান্ড ডেভেলপ এ সেন্সিটিভ অ্যানালাইসিস। আমরা লার্নিং রেটকে আসলে কিভাবে কনফিগার করতে পারি, শুধু যে বেশি কম দিলেই এটা ভালো হয়ে যাবে আসলে তা না। এটা কি লার্ন করার মধ্যেই কম বেশি হতে পারে কিনা, সেটার কিন্তু কিছু বিষয় আছে, আমরা দেখবো। থার্ড হচ্ছে হাউ টু ফার্দার ইমপ্রুভ পারফরমেন্স উইথ লার্নিং রেট শিডিউল মোমেন্টাম এন্ড অ্যাডাপটিভ লার্নিং রেট। আমরা এখানে কিছু এই যে লার্নিং রেট শিডিউল মেথড কিভাবে ইউজ করা যায়, মোমেন্টাম ফ্যাক্টর ইউজ করে অনেক ক্ষেত্রে লার্নিং রেটের যে স্লোনেস তৈরি করে আমার লার্ন করার সময়, সেটাকে কিন্তু আমরা মোমেন্টাম ফ্যাক্টর ইউজ করে দূর করতে পারি। আমাদের কিছু অ্যাডাপটিভ লার্নিং রেট নিয়ে কাজ করা কিছু অপটিমাইজার আছে, সেগুলো নিয়েও কথা বলা আছে। তো যাই হোক, বেশ কিছু জিনিস আছে, আমরা একটু দেখতে থাকি। তো যেগুলো বলা হলো আমাদের আসলে আজকে বা এখন এই চ্যাপ্টারটা এইভাবেই আসলে রেডি করা, আমরা একটু দেখি। দেখেন, আমি যদিও বলছি আর একটু বলি। দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য ওয়েটস আর আপডেটেড ডিউরিং ট্রেনিং ইজ রেফার্ড টু অ্যাজ দ্য স্টেপ সাইজ অর দ্য লার্নিং রেট।
কোন গতিতে বা কোন স্টেপ গুলা কি ছোট হবে না বড় হবে, সেইটাই আসলে লার্নিং রেট। এবং এই স্টেপ সাইজের উপরে ওয়েট অ্যাডাপ্টেশনটাও আসলে ডিপেন্ড করে, যে আমি সলিউশনের দিকে দ্রুত যাব না ধীরে যাব। দ্রুত গেলে কিন্তু আমাদের হচ্ছে ওয়েট গুলো একরকম হবে, ধীরে গেলে কিন্তু ওয়েট আরেক রকম হবে। Especially the learning rate is a configurable hyperparameter, যেটা বললো যে most important tunable or configurable hyperparameter used in the training of neural networks that has a small positive value। আমাদের এই ভ্যালুটা সাধারণত 0 আর 1 এর মধ্যে ভ্যারি করে, আমরা জানি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনাদের সাথে। তারপরেও এখানে আরো ডিটেলস কিছু কথা বলা আছে যেগুলো আগে ছিল না, সেগুলা নিয়েই মূলত আমরা কথা বলবো। এবং এই লার্নিং রেটকে সাধারণত ইটা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, খুব পপুলার জিনিস। হ্যাঁ, দেখেন এখানে আমরা লার্নিং রেটটা কি এবং লার্নিং রেটটা কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। এবং নর্মালি যেটা হয়, আমাদের আহ, বিভিন্ন অপটিমাইজার আছে। অপটিমাইজারে কিন্তু আমরা লার্নিং রেট সেট করে দিতে পারি, যেমন এসজিডি আছে, আমাদের অ্যাডাম আছে, এরকম আরো অনেক অপটিমাইজার আছে, সেখানে লার্নিং রেট আমরা সেট করে দিতে পারি। আবার কিছু কিছু আছে সে নিজেই ডিফল্ট আকারে, সবগুলোরই কিছু ডিফল্ট আছে, নিজে কিন্তু অ্যাডাপটিভ লার্নিং করতে পারে। তো এগুলা নিয়ে আমরা কথা বলবো। তো এরপরে যে টপিকটা সেটা বলছে ইফেক্টস অফ লার্নিং রেট। লার্নিং রেটের আসলে ইফেক্ট কি, অলরেডি বলেছি যে লার্নিং রেটের যে ইফেক্ট, আপনারা যদি এগুলা পড়েন আসলে এর মধ্যে যে জিনিসগুলো আছে আমি একটু সামারাইজ করি। যে লার্নিং রেট হচ্ছে এমন একটা হাইপার প্যারামিটার, যে হাইপার প্যারামিটারের ভ্যালু কন্ট্রোল করে কত দ্রুত বা ধীরে আমরা সলিউশনের দিকে পৌঁছাবো সেটা ডিপেন্ড করে। এখন সবাই তো চাই যে দ্রুত সলিউশনের দিকে যাই, এটা তো নর্মাল ট্রেন্ড, তাই না? তো সলিউশনের দিকে গেলেই, দ্রুত গেলেই যে সবসময় সলিউশনটা ভালো হবে তা কিন্তু না। যদি প্রবলেম খুব কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে সলিউশনের দিকে ধীরে গেলে ডিসিশন মেক করতে খুব সুবিধা হয়, সেক্ষেত্রে লার্নিং রেট কম হওয়াই ভালো। কিন্তু প্রবলেম যদি খুব ইজি হয়, সলিউশনটা খুব সহজেই বের করা সম্ভব হয়, সেক্ষেত্রে লার্নিং রেট বাড়িয়ে দিলে কোনো সমস্যা নাই। এখন কথা হলো যে আমরা কোন প্রবলেমের ক্ষেত্রে কি করব, এটা কিন্তু আপনি ওপর থেকে আসলে বোঝার বুদ্ধি নাই। এটা আসলে আপনাকে টিউন করে করে দেখতে হবে। আবার কিছু কিছু অ্যালগোরিদম আছে যেখানে আপনি লার্নিং রেটটা প্রথমে বাড়াইতে পারেন, পরের দিকে যেয়ে কমাইতে পারেন। এখন কমানোটা কিভাবে হবে, এটা কি একবারে গ্র্যাজুয়ালি এক্সপোনেনশিয়ালি কমবে, না হচ্ছে প্রতি ইপোকেই কমবে, না হচ্ছে যে কিছু ইপোক পর পর কমতে থাকবে, এগুলাও কিন্তু কিছু বিষয় আছে আমরা দেখব। এবং কিছু অপটিমাইজার আছে যে অপটিমাইজার গুলা অটোমেটিকলি লার্ন করার মধ্যেই যেমন দরকার সেভাবে সে আসলে লার্নিং রেটটাকে ফিক্স করে ফেলে। আমরা সবই দেখবো এগুলা। তো এই ইফেক্ট গুলো আসলে লার্নিং রেটের দুইটা ইফেক্ট, এক হচ্ছে দ্রুত যাবে না আস্তে যাবে, আরেকটা হচ্ছে দ্রুত না আস্তে যাবে সেটা তো একটা ফ্যাক্ট, তার সাথে সলিউশনটা কত ভালো হবে। কারণ লার্নিং রেট দ্রুত গেলে ওয়েট একভাবে আপডেট হয়, যদি স্লো যায় আরেকভাবে আপডেট হয়। এখন ওয়েট আপডেট যেহেতু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, সলিউশনের কোয়ালিটিও কিন্তু ডিপেন্ড করবে। তার মানে স্পিড একটা ফ্যাক্টর, ফাস্ট না স্লো লার্ন হবে, আরেকটা হচ্ছে লার্নিং এর কোয়ালিটি কেমন হবে সেটাও ডিটারমাইন করে। এগুলাই মূলত ইফেক্ট, এই দুইটা ইফেক্ট একটু মাথায় আমাদের রাখতে হবে। ঠিক আছে, এখানে দেখেন একটু রিডিং দিতে হবে আপনাদের পরবর্তীতে, আমি যে অংশগুলো বললাম এতগুলো তো করা সম্ভব না। হাউ টু কনফিগার দ্য লার্নিং রেট আমরা দেখবো, আমাদের কোডিং এর মধ্যে এগুলা আছে, আমরা দেখছি, ডিটেলস দেখবো। দেখেন এখানে কিছু কথা বলেছে। Diagnostic plots can be used to investigate how the learning rate impacts the rate of learning and learning dynamics of the model। আপনি যে মডেলটা ডেভেলপ করছেন সেটা যদি একটু আপনি ডায়াগনস্টিক প্লট করে দেখেন, ইনভেস্টিগেশনের জন্য যদি এটা প্লটটা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে লার্নিং রেট কত হওয়া উচিত আপনার পার্টিকুলার মডেলের ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার ডেটা সেটের জন্য। ঠিক আছে, one example is to create a line plot of loss over training epoch during লার্নিং। দ্য লাইন প্লট ক্যান শো মেনি প্রপার্টিজ। আমরা যদি প্লট গুলা করি তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবো, তার মধ্যে যেটা হচ্ছে দ্য রেট অফ লার্নিং ওভার ট্রেনিং ইপোক। ইপোক ওয়াইজ লার্নিং রেটটা কেমন, এটা কি ফাস্ট না স্লো হচ্ছে, মানে কত ইপোকে আপনার সলিউশনের দিকে যাচ্ছে, সেটা লার্নিং রেট গ্রাফ দেখলে বোঝা যাবে। ওয়েদার দ্য মডেল হ্যাজ লার্ন টু কুইকলি, এটা কি খুব দ্রুত লার্ন হচ্ছে, শার্প রাইজ আর প্ল্যাটো, অর ইজ লার্নিং টু স্লোলি, লিটিল অর নো চেঞ্জ, না কোনো জায়গায় যে স্ট্রাক্ট হয়ে আছে, চেঞ্জই হচ্ছে না।
সেটা কিন্তু আমরা এই গ্রাফ দেখলে বুঝতে পারবো। আরেকটা জিনিস বলছে, whether the লার্নিং রেট মাইট বি টু লার্জ ভায়া অসিলেশন ইন লস। আমাদের লার্নিং রেট কি লসের সাথে আসলে গ্যাপটা কতখানি হচ্ছে, মানে লসের সাথে লার্নিং রেটের কোনো সম্পর্কটা কিরকম, সেই বিষয়গুলো আসলে আমরা দেখতে পাবো। ঠিক আছে। তো আহ, আমরা অনেকভাবেই করতে পারি, যেমন এখানে একটা অ্যাপ্রোচ বলছে, an alternative approach is to perform a sensitivity analysis of the learning rate for the chosen model in grid search। আমরা গ্রিড সার্চ এর আগে অ্যাপ্রোচ অ্যাপ্লাই করেছি। তো গ্রিড সার্চ অ্যাপ্রোচে কি হয়, গ্রিড সার্চ অ্যাপ্রোচ দিয়ে আমরা ধরেন যে এখানে এই যে আমরা লার্নিং রেট ঠিক করলাম 0.1, 0.01, 0.001, 0.0001, 0.00001। আমরা এইভাবে কিন্তু রেট ঠিক করে দিতে পারি। দিয়ে আমরা যদি গ্রিড সার্চ চালাই তাহলে কোন লার্নিং রেটে রেজাল্ট কেমন আসছে আপনি কিন্তু দেখতে পাবেন। তো এটা একটা ওয়ে, গ্রিড সার্চ দিয়ে আমরা করতে পারি। আমরা দেখবো আছে গ্রিড সার্চ দিয়ে করা আছে আজকে। ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস বলছে, অ্যাড মোমেন্টাম টু দ্য লার্নিং প্রসেস। আপনাদেরকে এটা সম্পর্কেও বলা আছে ডিপ লার্নিং এ, যখন আমরা আলোচনা করেছিলাম বেসিক বা অ্যাডভান্স মিডিয়াম লেভেলের, মানে বেসিক থেকে মিডিয়াম লেভেল পর্যন্ত যে ডিপ লার্নিং এর অংশ ছিল, মোমেন্টাম টার্মটা কি করে দেখেন। আমাদের লার্নিং রেটটা যদি আমরা কমিয়ে দিই, সাধারণত এখনকার ম্যাক্সিমাম প্রবলেমই হচ্ছে খুব কমপ্লেক্স। তো কমপ্লেক্স প্রবলেমের জন্য আসলে লার্নিং রেটটা সাধারণত কম সেট করাই হয়, এটাই নর্মাল ট্রেন্ড। তো যদি আপনি লার্নিং রেটটা কমিয়ে দেন, আলটিমেটলি কিন্তু আপনার প্রসেস স্লো হয়ে যাবে। যদি প্রসেস স্লো হয়ে যায়, তাহলে আলটিমেটলি আপনার লার্নিং করতে অনেক সময় লাগবে। এখান থেকে আমরা কিভাবে রিকভার করতে পারি আমাদের লার্নিং প্রসেসটাকে, মডেলটাকে, এইখানে আমরা যদি মোমেন্টাম টার্ম অ্যাড করি, তাহলে কিন্তু আপনার এটা অনেকটাই স্পিড আপ হবে। যতটা আপনার লার্নিং রেট কমিয়ে হচ্ছিল, ঠিক ওইভাবেই কিন্তু চেষ্টা করা যেতে পারে যে মোমেন্টাম টার্ম ইউজ করে আমাদের লার্নিং রেটটাকে একটু বাড়ানো, মানে দ্রুত যেন আসলে বাড়ানো যেতে পারে। তো মোমেন্টাম ফ্যাক্টরটা কিভাবে ইউজ করা হয়? মোমেন্টাম ফ্যাক্টর যেটা হয় সেটা হলো যে আমাদের প্রিভিয়াস হিস্টোরির উপরে বেস করে কিন্তু সলিউশনটা আসে। ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন, momentum can accelerate learning on this problem when the high dimensional weight space that is being navigated by the optimization process has a structure that mislead the gradient descent algorithm such as flat region or steep curvature। এখানে যেটা বলছে যে আমরা মোমেন্টাম ফ্যাক্টর ইউজ করে লার্নিং রেটে যদি স্লো থাকে, সেই স্লোনেসটাকে দূর করতে পারি। এবং এটা করার ওয়ে হচ্ছে যে আমরা যদি প্রিভিয়াস স্টেপের উপরে বেস করে আমরা যদি সিদ্ধান্ত নিই, তাহলে কিন্তু আমরা একটা ভালো সলিউশন পেতে পারি। আমরা দেখবো আজকে, এখানে দেখবো, এখানে দেখেন, এখানে কিছু কথা বলছে, আমি একটু বলি। দ্য অ্যামাউন্ট অফ inertia of past updates is controlled via the addition of new hyperparameter, often referred to as momentum or velocity, and use the notation alpha। আসলে যেটা হয় যে মোমেন্টাম ফ্যাক্টর কি করে, মোমেন্টাম ফ্যাক্টর প্রেজেন্ট স্টেটের ওয়েট এবং প্রিভিয়াস স্টেটের ওয়েট, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে ওটার সাথে মোমেন্টাম ফ্যাক্টর গুণ করলে মোমেন্টাম টার্ম তৈরি হয়। এবং এইটাই আসলে আমাদের আপডেটেড বা পরের স্টেপের জন্য যে ওয়েটটা আসবে, সেই আহ, সেই ওয়েটটাকে আমাদের হচ্ছে আপডেট করতে হেল্প করে। ঠিক আছে। তো মোমেন্টাম টার্ম আসলে আমাদের স্পিড আপ করে আমাদের লার্নিং প্রসেসকে, এবং এটার ওয়ে হচ্ছে আমাদের প্রেজেন্ট এবং পাস্ট স্টেটের যে ওয়েটের গ্যাপ বা ডিফারেন্স, এই ডিফারেন্সের সাথে আমাদের মোমেন্টাম ফ্যাক্টরটা গুণ করলে মোমেন্টাম টার্ম তৈরি হয়। এই মোমেন্টাম টার্মটা আমরা কিন্তু হচ্ছে যুক্ত করতে পারি আমাদের আপডেট করার সময়, ওয়েট আপডেট করার সময়। এটাই মূলত আসলে বিষয়। আমরা জানি, আমরা কিন্তু এইটা দেখেছি এর আগে ডিপ লার্নিং এর সময়, আমরা দেখেছি যে মোমেন্টাম ফ্যাক্টরটা আসলে কিভাবে কাজ করে। তো যাই হোক, মোমেন্টাম ফ্যাক্টর ইউজ করে আমরা হচ্ছে স্পিড আপ করতে পারি আমাদের লার্নিং প্রসেসকে, ব্যাক প্রপোজিশন নিউরাল নেটওয়ার্ক অ্যালগরিদম বা মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগরিদমকে। এবং আমাদের যেটা হতে পারে যে আমরা
এই মোমেন্টাম ফ্যাক্টর 0 থেকে 1 এর মধ্যে সাধারণত আমরা ইউজ করতে পারি। যেমন এখানে কিছু মোমেন্টাম ফ্যাক্টরের ভ্যালু বলেছে, 0.5, 0.9, 0.99, মানে 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। তার মানে খুব সিম্পল হইতে আমরা যদি চিন্তা করি যে মোমেন্টাম ফ্যাক্টর আসলে আমাদের যে লার্নিং রেটটাকে কমিয়ে দিয়ে আমাদের লার্নিং প্রসেসের স্পিড হ্যাম্পার হচ্ছিল সেটাকে কিন্তু আমরা ঠিক করতে পারি। এবং মোমেন্টাম ফ্যাক্টর, মোমেন্টাম টার্মটা আমাদের প্রিভিয়াস স্টেপের ওয়েটের অবস্থার উপরে বেস করে সিদ্ধান্ত নেয় যেন সলিউশনটা ভালো হয়। যেমন ধরেন যে আপনি সামনের দিকে যাচ্ছেন, তো আপনি যদি সামনের স্টেপটা কত দ্রুত দিবেন সেটা যদি প্রিভিয়াস স্টেপের উপরে ডিপেন্ড করে আপনি নেন, তাহলে আপনার জন্য সলিউশনটা মানে স্টেপটা নিতে সুবিধা হয়। ওটাই করে আসলে মোমেন্টাম ফ্যাক্টর, সবসময় প্রিভিয়াস স্টেপের বা হিস্টোরির উপরে বেস করে সিদ্ধান্ত নেয় যে কত দ্রুত যাব। সেক্ষেত্রে কিন্তু সলিউশনটা ভালো আসতে পারে, ওইটা এখানে ইউজ করা হয়। তো যাই হোক, আমরা দেখবো এখানে আরো কিছু জিনিস বলছে। ইউজ এ লার্নিং রেট শিডিউল। লার্নিং রেট শিডিউল কি? লার্নিং রেট শিডিউল হচ্ছে যে আমরা কিন্তু এর আগে যে কথাগুলো বললাম সেটা কিন্তু একটা ফরম্যাটে ছিল, যে আমরা লার্নিং রেটকে সরাসরি কমাচ্ছি বাড়াচ্ছি, মোমেন্টাম ফ্যাক্টরকে ইউজ করছি লার্নিং রেট কমানোর ফলে যদি আমার স্পিড কমে যায় সেক্ষেত্রে স্পিড আপ করার জন্য। এখানে আরেকটা প্রসেস বলছে ইউজ এ লার্নিং রেট শিডিউল। আমরা লার্নিং রেটটাকে আসলে কিভাবে কমাবো বা বাড়াবো। যেমন আমরা লার্নিং রেটটা কি প্রতি ইপোকে কমতে থাকবে গ্র্যাজুয়ালি, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে না, আমি হচ্ছে ধরেন যে কিছু ইপোকে প্রথম 10 ইপোকে এক লার্নিং রেট রাখলাম, দ্বিতীয় 10 ইপোকে লার্নিং রেট কমিয়ে দিলাম, কিন্তু দ্বিতীয় 10 ইপোকে একই লার্নিং রেট থাকলো, তৃতীয় 10 ইপোকে আরেকটা লার্নিং রেট দিলাম, কিন্তু এই 10 10 10 করে প্রতি 10টা 10টা করে আমরা লার্নিং রেট কিন্তু একই রাখছি। এরকম ভাবেও কিন্তু করা যায়, অনেকগুলো ওয়ে আছে। তো আমরা সেই জিনিসগুলো কিন্তু লার্নিং রেট শিডিউল দিয়ে করতে পারি। ঠিক আছে, আমরা দেখবো। সবগুলো দেওয়া আছে, একবার ছোট ফিগার সহ সবগুলো দেখবো, মোটামুটি ধারণা দেওয়া হচ্ছে। দুইটা জিনিস বললাম, এক হচ্ছে লার্নিং রেটকে সরাসরি কমানো বাড়ানো, পুরো প্রসেসে লার্নিং রেটটা সেম থাকবে, আইদার বাড়ানো থাকবে অথবা কমানো থাকবে অথবা মিডিয়াম থাকবে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে লার্নিং রেট শিডিউলে আমরা প্রতি ইপোকে লার্নিং রেটটাকে কমাচ্ছি, এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে প্রতি ইপোকে কমাচ্ছি না, আমরা হচ্ছে কিছু ইপোকের জন্য ফিক্স করে দিচ্ছি যে প্রথম 10টার জন্য একটা, পরের 10টার জন্য একটা, পরের 10টার জন্য একটা কমাচ্ছি, কিন্তু 10 10 10টা ইপোকের জন্য সেম রেখে কমাচ্ছি। এগুলা হচ্ছে আসলে শিডিউলের মধ্যে পড়ে। আর থার্ড হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং রেট, এটা খুবই মজার জিনিস। সেটা হচ্ছে আসলে আমাদের কিছু বিল্ট ইন অপটিমাইজার আছে। যেমন আমরা কিন্তু এই অ্যাডভান্স ডিপ লার্নিং এ এসে সবই কিন্তু এসজিডি ইউজ করেছি, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। আমাদের কিন্তু অপটিমাইজেশনের জন্য শুধু এসজিডি না, আরো অ্যালগরিদম আছে। আমাদের হচ্ছে অ্যাডাগাট আছে, তারপরে হচ্ছে অ্যাডাম আছে, এরকম আরো কিছু অ্যালগরিদম আছে যেগুলো আসলে নিজেরাই তার প্রসেসের মধ্যে, ওই অ্যালগরিদমিক প্রসেসের মধ্যে লার্নিং রেটটাকে অ্যাডাপটিভ রেখেছে। অ্যাডাপটিভ অ্যাডাপটিভ মানে হচ্ছে যে আপনার লার্নিং চলছে, এই চলা অবস্থায় লার্নিং রেটটা কি ঠিক থাকবে না কমিয়ে ফেলা হবে, সে নিজেই অ্যালগরিদম ডিসিশন নিতে পারে। আমরা যেমন আগের গুলো বললাম কমাচ্ছি বাড়াচ্ছি, বা আমরা হচ্ছে একটা পার্টিকুলার ইপোকে যে ফিক্স করে কমাতে কমাতে যাচ্ছি, বা প্রতি ইপোকে কমাচ্ছি, যেটা শিডিউল বললাম লার্নিং এর শিডিউল, ওইটা কিন্তু এইটা না। অ্যাডাপটিভ মানে হচ্ছে এটা লার্নিং এর সাথে সাথে কমবে না বাড়বে, পারে না আসলে, কমবে না আগের মতোই থাকবে, সেটা ডিপেন্ড করে লার্নিং এর স্টেপের উপরে। যেমন দেখেন যে হয়তো ইরোর আর কমছে না, তখন লার্নিং রেট কমানো যেতে পারে। আর যদি কমতে থাকে তাহলে রানিং রেট ঠিকই থাকলো। ধর আমরা শুরু করলাম একটা দিয়ে, কমছে, কিন্তু একসময় যে দেখা গেল যে 4 5 ইপোকে আর কমছে না, 4 5টি ইপোক চলছে কিন্তু কমছে না, তখন কিন্তু লার্নিং রেটটা আমরা যদি কমিয়ে দিই তাহলে এই রোডটা আবার কমা শুরু করবে। তো এই যে অটোমেটিক প্রসেস, এটা অ্যালগোরিদম নিজেই ডিসিশন নেয়। তো এটা এসজিডি তে হয় না, এসজিডি তে আমরা উপরের কাজগুলা করি। উপরের কাজ মানে হচ্ছে অ্যাডাপটিভ করি, সরি, আমরা শিডিউল লার্নিং রেট শিডিউল তৈরি করি বা লার্নিং রেটটাকে কম বেশি করি। কিন্তু আমাদের যে অ্যালগোরিদম গুলো বলছে অ্যাডাগার্ড বা অ্যাডাম, সেগুলোতে কিন্তু আমরা হচ্ছে অটোমেটিকলি অ্যালগোরিদম গুলায় যে কিছু লেখা আছে অ্যাডাগার্ড, আরএমএস প্রপ, অ্যাডাম, এই অ্যালগোরিদম গুলো কিন্তু অটোমেটিক্যালি লার্নিং রেটটাকে কমিয়ে ফেলে। এই জন্য আসলে পপুলার বেশি, নিজে নিজে ঠিক করে ফেলে, যদি দরকার হয় সে কমিয়ে দেয়, না হলে ঠিকই রাখে, এরকম অবস্থা। এই ছিল আমাদের মোটামুটি থিওরি। আমরা এখানে কিন্তু যে জিনিসগুলো দেখলাম মূলত, আমি যদি একটু বলি সামারাইজ করি, আমরা হচ্ছে লার্নিং রেটটাকে কমাবো না বাড়াবো আমরা নিজেরা ঠিক করবো। যদি প্রবলেম কমপ্লেক্স হয় কমিয়ে দিব, যদি প্রবলেম কমপ্লেক্স কম হয় সিম্পল হয় তাহলে এটাকে বাড়িয়ে দিতে পারি।
এবং এই কমাইলে আমাদের লার্নিং এর প্রসেসের উপরে ঝামেলা হতে পারে, স্লো হয়ে যেতে পারে। সে কারণে আমরা মোমেন্টাম টার্ম ইউজ করতে পারি, যেটা প্রিভিয়াস সিস্টেমের উপরে বেস করে আমাকে হচ্ছে সঠিক দিকে জাম্প করতে হেল্প করে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে লার্নিং রেট শিডিউল। লার্নিং রেট শিডিউলে যেটা হয় সেটা আমরা প্রতি ইপোকে ডিগ্রেড করতে পারি আমাদের হচ্ছে লার্নিং রেটকে। আর আরেকটা হচ্ছে যে আমাদের গ্রুপ ধরে ধরে প্রথম 10 ইপোকে একটা, পরের 10 ইপোকে একটা, তারপর 10 ইপোকে একটা, এভাবে 10টা ইপোক 10টা ইপোক 10টা ইপোক, বা আপনি 20টা 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 করেও করতে পারেন। কিন্তু হচ্ছে আমার লার্নিং রেট ওই 10টার জন্য কিন্তু সেম থাকবে, পরের 10টার জন্য সেম থাকবে, তারপর 10টার জন্য সেম থাকবে। এভাবে কিন্তু আমরা কমাইতে পারি। এটা হচ্ছে লার্নিং রেট শিডিউল। আরেকটা হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং রেট, যেখানে কিছু অ্যালগোরিদমই আছে তারা নিজের মতো করে অ্যালগোরিদম রানিং রানিং থাকা অবস্থায়, লার্নিং প্রসেস রানিং থাকা অবস্থায় অপটিমাইজেশন প্রসেসের মধ্যেই তারা নিজেরাই আসলে লার্নিং রেটকে কন্ট্রোল করে। যেমন প্রথমে একটা লার্নিং রেট দিয়ে শুরু করলো, যদি ইরর কমতে থাকে ওকে কমাবে না, কিন্তু একটা সময় পরে দেখা যাচ্ছে 4-5টা ইভোক চলছে কিন্তু রানিং রেট কমছে, সরি ইরর কমছে না, তখন কিন্তু লার্নিং রেট অটোমেটিক্যালি অ্যালগোরিদমই কমিয়ে দিবে। সেক্ষেত্রে আবার কমিয়ে কাজ হলো, তারপর আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর চলছে না, আবার লার্নিং রেটকে কমিয়ে দিবে। এইভাবে অ্যালগোরিদম নিজেই অ্যাডাপটিভ ওয়েতে কখন কমানো দরকার কখন বাড়ানো দরকার সে ঠিক করে। এইটাই হচ্ছে আসলে কিছু কিছু অ্যালগোরিদমিক কাজগুলো করে, এসজিটি তে সম্ভব না। এটা আরএমএস প্রপ বা হচ্ছে আমাদের অ্যাডাগার্ড, অ্যাডাম সেই কাজগুলো আসলে করে। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের যে থিওরিটিক্যাল বিষয়গুলো জানা দরকার ছিল, আমরা এই চ্যাপ্টারে কি করতে যাচ্ছি সেগুলো দেখলাম। এখন আমরা একটু কোডিং এর দিকে যাবো, যা যা বললাম সেগুলো এখন কোডিং এ ইমপ্লিমেন্ট করব, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে সেগুলোকে আসলে আমরা একটু বোঝার চেষ্টা করতে চাচ্ছি। আমরা মোটামুটি জানি, আমরা কোড তো দেখে আসছি। যেমন ধরেন এসজিডি যদি ইউজ করি, তাহলে এসজিডির ক্ষেত্রে এই যে লার্নিং রেট আমরা এটা দিতে পারি, মোমেন্টাম ফ্যাক্টর ইউজ করতে পারি, এই যে অপটিমাইজার ইউজ করি কম্পাইল করার সময়, কম্পাইল মানে প্যারামিটার সেট করার সময়। এবং আমরা হচ্ছে এই যে যখন লার্নিং রেট শিডিউলার ইউজ করি, তখন আমাদের এই যে ইনিশিয়াল লার্নিং রেট ইন্টু 1/1 প্লাস ডিকে ইন্টু আইটারেশন, এর মানে হচ্ছে যে আমরা এখানে কত ডিকে করছি প্রতি ইপোকে, যে মানে যে আইটারেশন, আইটারেশন মানে ইপোক, প্রতি ইপোকে নাম্বারটা এখানে আসবে। এবং আমরা কত করে ডিকে করতে চাচ্ছি প্রতি ইপোকে সেটা এখানে থাকলে দেখেন প্রতিবারই কিন্তু কমবে, কারণ আইটারেশন তো আস্তে আস্তে বাড়বে, তাই না? ইপোক যদি বাড়ে তাহলে নিচের ভ্যালুটা বাড়বে, বাড়লে কিন্তু আস্তে আস্তে আমাদের লার্নিং রেটটা কমতে থাকবে। এটা লার্নিং রেট শিডিউল দিয়েও করা যায় এভাবে। লার্নিং রেট শিডিউল কিভাবে আমরা করতে পারি সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। আমরা অ্যালগোরিদমে চলে যাব সরাসরি, মানে অ্যালগোরিদম মানে আমরা হচ্ছে কোডিং এ চলে যাবো, ক্লিয়ার হবে। এগুলো সব কিন্তু ডিটেলস দেওয়া আছে পরে। এটা যেমন হচ্ছে আমরা এখানে যেটা বললাম যে লার্নিং রেট সরাসরি বসিয়ে মোমেন্টাম ফ্যাক্টর ইউজ করে, আর এটা হচ্ছে লার্নিং রেট শিডিউল ইউজ করে আমরা করতে পারি। যেমন ধরেন এই যে আরেকবার বলি, আইটারেশন কমাইলে আলটিমেটলি, আইটারেশন যত বাড়বে আলটিমেটলি কিন্তু আপনি ধরেন ইনিশিয়াল লার্নিং রেট একটা রাখলেন, ডিকে একটা দিলেন, প্রতিবার কি পরিমাণ ডিকে হবে, এবং আইটারেশন যত বাড়বে আলটিমেটলি নিচের ওয়েটটা বাড়লে কিন্তু লার্নিং রেট কমতে থাকবে, মানে প্রতি ইপোকে লার্নিং রেট কমছে। এটা হচ্ছে লার্নিং রেট শিডিউলার মেথড। আরো মেথড আছে, এখানে একটা দেওয়া আছে। এই যে যেমন এখানে এসজিডি তে এই যে লার্নিং রেট মোমেন্টাম ডিকেটা দেওয়া আছে, অটোমেটিকলি কমবে। লার্নিং রেট শিডিউল, লার্নিং রেট শিডিউল এইটা হচ্ছে ওই যে বললাম এটা আরেকটা, এই যে রিডিউস এলআর অন প্ল্যাটো, এটা আসলে একটা মেথডের নাম। আমরা এটা দিয়ে করব, কাজ করব। তো কিভাবে কাজ করে ডিটেলস দেখাবো। আর থার্ড হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং রেট, বললাম যে তিনটা আসলে অপটিমাইজার অটোমেটিকলি অ্যাডাপ্ট করে লার্নিং রেটকে কমায় বা ঠিক রাখে। সেটা কিভাবে বাড়াবে না ঠিক রাখে বা কমায়। কি হতে পারে? আরএমএস প্রপ অপটিমাইজার, আমরা আরএমএস প্রপ যদি ইউজ করি অটোমেটিকলি সে কিন্তু হচ্ছে নিজে নিজেই কমায়। অ্যাডাগার্ড, অ্যাডাগার্ড ইউজ করলে সে নিজেই কিন্তু ডিসিশন নেয় যে লার্নিং রেটটা কত হবে অপটিমাইজার চলাকালীন সময়। অ্যাডামও তাই। এই। এখন আমরা কেস স্টাডিতে যাব। লার্নিং রেট কেস স্টাডি, আমরা তিন ধরনের কেস স্টাডি করব। একটা হচ্ছে সরাসরি লার্নিং রেটকে বাড়িয়ে কমিয়ে এইচডিডি দিয়ে, আর একটা হচ্ছে লার্নিং রেট শিডিউল তৈরি করে প্রতি ইপোকে কমানো বা গ্রুপ ধরে ধরে ইপোকে আসলে কমানো। আরেকটা হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং রেট, যেগুলো আমাদের বিল্ট ইন মেথড আছে, সেই মেথড গুলা দিয়ে আমরা ইউজ করে দেখবো। তো প্রথম যে কেস স্টাডি সেটা হবে আমাদের লার্নিং রেটকে আমরা
নিজেরাই বাড়িয়ে বা কমিয়ে রেজাল্ট তৈরি করে দেখতে চাই। তো কেস স্টাডির মধ্যে আমাদের একটা প্রবলেম নিয়ে আমাদের ডিল করতে হবে। এটা হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম। তো আমরা তো এই যে মেক ব্লবস, এর আগে এই ডেটা সেটটা আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেছি। আমাদের 1000টা মানে 1000 স্যাম্পল থাকবে। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম, যেহেতু সেন্টার 3 দেওয়া আছে, ফিচার হচ্ছে দুইটা, মানে ইনপুট ডাইমেনশন 2, ক্লাস্টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, মানে ক্লাসগুলোর মধ্যে যে আহ, আহ, কি পরিমাণ তারা একজন একজনের সাথে ওভারল্যাপ করে থাকবে সেটা আমরা কম্পিউট করতে পারি। ট্রু মানে হচ্ছে বেশ নয়েজি। র্যান্ডম স্টেট এটা দেওয়া আছে যেন ডেটা সেটের ডিস্ট্রিবিউশনটা আসলে একই থাকে বারবার, সেই কারণে। তো মেক ব্লব আমরা যদি হচ্ছে এই ব্লবটা এভাবে তৈরি করি, আসলে এই ডেটা সেটটা 1000 স্যাম্পলে, আমরা এটা দেখেছি এর আগে বিভিন্ন ভ্যারিয়েশন করে এইরকম একটা অবস্থা তৈরি হবে। আমরা এই প্রবলেমটাই আসলে সলিউশনের দিকে যেতে যাচ্ছে আমাদের যে লার্নিং রেট এর বিভিন্ন ভেরিয়েশন ইউজ করে। এরপরে দেখেন ইফেক্টস অফ লার্নিং রেট এন্ড মোমেন্টাম। আমরা লার্নিং রেট এবং মোমেন্টামটাকে ইউজ করে কিভাবে কাজ করতে পারি। তো এখানে যেভাবে দেওয়া আছে যে লার্নিং রেট ডাইনামিক্স, প্রথমে লার্নিং রেটটাকে চেঞ্জ করে আমরা কি করতে পারি সেটা নিয়ে কথা বলা আছে। তো লার্নিং রেট নিয়ে যদি কথা বলি, তো দেখেন আমরা প্রথমে কি করতে পারি। আমরা হচ্ছে ডেটা প্রিপারেশন করতে পারি, মানে ডেটা সেট তৈরি করে ফেলতে পারি, তারপরে মডেল বিল্ড করব। তারপরে এই জায়গাটা একটু দেখি, এইচজিডি যে লার্নিং রেট, এটা যেহেতু মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, তিনটা ডিফারেন্ট ক্লাস, তার মানে we have to use categorical cross entropy optimizer এসজিডি। আর আমরা রেজাল্ট নিবো এক নিচে, এরপরে ফিট করব 200 লোক চলবে। আমরা যদি রেজাল্টটা তৈরি করি তাহলে একটা রেজাল্ট আসবে। এটা কোডিংটা এখানে ফুললি দেওয়া আছে, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় কি, আমরা লার্নিং রেটটাকে কিন্তু ভ্যারি করাবো। আমি আগে বলেছি যে আমরা এখানে কিন্তু আসলে ভ্যারি করাতে চাচ্ছি। যেমন দেখেন আমরা এখানে কিন্তু একটা লার্নিং রেটের, এই যে লার্নিং রেটের কিন্তু একটা লিস্ট তৈরি করেছি, যে প্রথম অবস্থায় এই লার্নিং রেট, দ্বিতীয় অবস্থায় এই লার্নিং রেট, তৃতীয় অবস্থায় এই লার্নিং রেট। এখানে 8টা লার্নিং রেট দেওয়া আছে। তো এইটা মানে হচ্ছে 1 e⁻⁻0। এটার মানে হচ্ছে আসলে প্রথমটার মিনিং হচ্ছে 1.0, দ্বিতীয়টার মিনিং হচ্ছে 0.1, তৃতীয়টার মিনিং হচ্ছে এই যে 1 e⁻², মানে 0.001, সরি 0.1। তারপরে তৃতীয়টার মিনিং হচ্ছে 0.001। এটা হচ্ছে 1 e⁻⁻4, মানে 0.00001। 1 e⁻⁻5 মানে 0.00001। এরপরে 1 e⁻⁻6 মানে 0.0000001। e⁻⁻7 মানে হচ্ছে 0.00000। এইভাবে কিন্তু লার্নিং রেটটাকে আমরা কমিয়ে, দেখেন এখানে এই লিস্টের মধ্যে আমাদের কিন্তু এই জিনিসগুলাই আছে। তো এইখানে এই যে যখন আমরা ফিট মডেল করব এই লার্নিং রেটে, প্রথমে এটা দিয়ে রেজাল্ট কেমন আসে, তারপরে এটা দিয়ে কেমন আসে, তারপরে এটা দিয়ে কেমন আসে, সব শেষ পর্যন্ত কেমন আসে, আমরা এই রেজাল্ট গুলা আসলে দেখতে চাই, ঠিক আছে। আমরা যদি একটু কোডিং এ আসি তাহলে একবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে দেখেন আমাদের এখানে বলা আছে লিস্টিং 5.18, এটা ওই কোডটা, স্টাডি অফ লার্নিং রেট অন অ্যাকুরেসি ফর ব্লবস প্রবলেম। এই যে মেক ব্লবস ডেন্স সিকোয়েন্সিয়াল এইচডিডি টু ক্যাটেগরিক্যাল পাই প্লট। ওয়ার্নিং রিমুভ করলাম, আমরা ডেটা সেট তৈরি করছি, ডিফাইন প্রিপেয়ার ডেটা, মেক ব্লব 1000 স্যাম্পল, এই যে তিনটা ক্লাস, ইনপুট ডাইমেনশন 2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ক্লাস্টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, যে ফিগারটা দেখালাম র্যান্ডম স্টেট টু দেওয়া আছে যেন একইভাবে এটা হয়। আর টু ক্যাটেগরিক্যাল, এইটা হচ্ছে আমরা ওয়ান হট ইনকোডিং করলাম। আমরা ডেটা সেটটাকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে 500টা ট্রেইনের জন্য আর 500টা টেস্টের জন্য। আর এইখানে আমরা ফিট মডেল করছি ট্রেইন এক্স, ট্রেইন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই, লার্নিং রেট। আমরা মডেল সিকোয়েন্সিয়াল এটা তৈরি করলাম। এখানে আমাদের হিডেন লেয়ারের একটা হিডেন লেয়ার ইউজ করা আছে, দেখেন এটা হলো একটা হিডেন লেয়ার আর একটা আউটপুট লেয়ার। তো হিডেন লেয়ারের নাম্বার অফ নোড হচ্ছে 50, ইনপুট ফিচার হচ্ছে 2, অ্যাক্টিভেশন হচ্ছে রেলু,
আর কার্নেল ইনিশিয়ালাইজার হচ্ছে ই ইউনিফর্ম। এগুলা নিয়ে তো আসলে পড়ার কিছু নাই, এগুলা অনেকটাই আপনারা জানেন। আউটপুট লেয়ারে আমরা নোড দিয়েছি তিনটা, যেহেতু আমাদের ক্লাস হচ্ছে তিনটা, অ্যাক্টিভেশন, সফটম্যাক্স। এরপরে এসজিডি, এটা হচ্ছে আমরা এখানে ইউজ করতে চাই স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। লার্নিং রেট হচ্ছে এল রেট। এটা এল রেটটা কিন্তু এই যে এখানে ফাংশনের মধ্যে আসবে, আমরা যখন কল করব এখানে ওই যে বিভিন্ন লার্নিং রেট নিয়ে রাখলাম একটা একটা করে। আমরা এই অপটিমাইজারে আমরা ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, অপটিমাইজার, ম্যাট্রিক্স এগুলা দিয়ে আসলে টেস্ট করে করে আসলে দেখতে চাই। তারপরে হচ্ছে মডেল ফিট, ট্রেইন এক্স, ট্রেইন ওয়াই, ভ্যালিডেশন ডাটা, টেস্ট এক্স, টেস্ট ওয়াই, ইপক 200। এটা আমরা এইটা হচ্ছে করছি এখানে, ফিট করছি। তো এখানে দেখার বিষয় হচ্ছে আমরা যখন কম্পাইল করছি যে অপটিমাইজারের এই যে এইচডিডি ইউজ করছি, লার্নিং রেট ইউজ করছি, এখানে কিন্তু কোনো মোমেন্টাম নেই, অনলি লার্নিং রেট। আমরা কিন্তু যেটা করছি সেটা লার্নিং রেট ডাইনামিক্স ইউজ করছি, এখানে কিন্তু মোমেন্টাম ফ্যাক্টর ইউজ করি নাই, শুধু লার্নিং রেটে কি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। এটা গেল, এবং এখানে আসলে আমাদের ফিট করার পরে আমাদের ট্রেইন ডাটা এবং টেস্ট ডাটা দিয়ে রেজাল্ট বের করবে 200 গ্রুপের, এবং হিস্টোরিক্যাল গ্রাফগুলো আমরা দেখতে পাবো। এখন আমাদের এইটা কি, এটা তো হচ্ছে দুইটা ফাংশন আমরা লিখেছি, একটা হচ্ছে ডেটা সেট ক্রিয়েট করার জন্য, আর একটা হচ্ছে মডেলটাকে লার্ন করার জন্য। তো এখানে যে প্রিপেয়ার ডেটা, আমরা যখন এই ফাংশনটাকে কল করব আলটিমেটলি কিন্তু আমাদের হচ্ছে ট্রেইন এক্স, ট্রেইন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই। তো এইটা হচ্ছে আমাদের ডেটা সেটটা এইভাবে ভাগ হয়ে যাবে 500 500 করে, আমরা জানি। এরপরে হচ্ছে লার্নিং রেট, এই যে এখানে লার্নিং রেটটা দিলাম, আমাদের যে 8টা লার্নিং রেট যেটা দেখালাম এখানে লার্নিং রেটটা দেওয়া আছে। আর এখানে এরপরে দেখেন আই ইন রেঞ্জ লেন্থ লার্নিং রেট, তার মানে এখানে 8 হবে, মানে 0 থেকে 7 পর্যন্ত চলবে, মানে প্রথমবার এটা, দ্বিতীয়বার লার্নিং রেট এটা, তৃতীয়বার লার্নিং রেট এটা, সেটা কাজ করবে। এবং এখানে দেখেন এই যে লেখা আছে ফিট মডেল ট্রেন এক্স, ট্রেন ওয়াই, যে এখানে যেটা ভাগ করলাম, টেস্ট এক্স, টেস্ট ওয়াই, এবং লার্নিং রেটস আই। লার্নিং রেটস আই হচ্ছে এই যে প্রথমবার এই ভ্যালুটা, মানে ওয়ান, ওয়ান দিয়ে এইখানে চলে যাবে, যাওয়ার পরে রেজাল্টটা বের করে দেখাবে। তারপরের বার লার্নিং রেট যখন এইটা হবে তখন এইখানে এসে রেজাল্টটা দেখাবে, যখন এইটা হবে তখন এইখানে এসে রেজাল্টটা দেখাবে, তারপরে যখন এখানে আসবে তখন এইটা এসে রেজাল্টটা দেখাবে। তার মানে আমাদের লার্নিং রেট প্রতিবার চেঞ্জ হচ্ছে এবং রেজাল্ট শো করছে। আমরা যদি এই কোডটাকে রান করি তাহলে এরকম অবস্থা দেখতে পাবো। দেখেন এই যে লার্নিং রেট যখন ওয়ান হবে তখন আমাদের ব্লুটা কিন্তু লার্নিং গ্রাফ, আর অরেঞ্জটা হচ্ছে ভ্যালিডেশন গ্রাফ। অবস্থা বুঝতেই পারছেন, লার্নিং রেট ওয়ান দিলে কি হচ্ছে, খুব দ্রুত রান হবে, কিন্তু আসলে খুব দ্রুত লার্ন হবে এটা বলা যাচ্ছে না। লার্ন আমরা বলি তখনই যখন আসলে এটা একটা স্টেবল পর্যায়ে পৌঁছাবে। আসলে এটা আসলে ওয়ান দিলে কি হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা আসলে কোনো লেভেলে আসে নাই। এরপরে যখন আমরা দেখলাম 0.1, এটা কিন্তু খুব ভালো অবস্থায় কাজ করছে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা চলে আসছে, খুব দ্রুতই আমাদের স্টেবল অবস্থায় আসছে। যখন 0.01 দিলাম এটাও আসছে, কিন্তু একটু দেরিতে লেভেলে আছে। আর এইটা কিন্তু 0.001 যখন দিলাম, বুঝতেই পারছেন এটা হচ্ছে এই যে গ্যাপ গুলো তৈরি হচ্ছে, মানে ভেরিয়েন্স বাড়ছে ট্রেনিং এবং হচ্ছে ভ্যালিডেশন গ্রাফের মধ্যে। যখন 0.0001 দিলাম তখন কিন্তু এটা আসলে স্টেবল স্টেটে যেতে চাচ্ছে না, এমন অবস্থা। আর এটার অবস্থা তারই খারাপ অবস্থা। এইটা যখন আরো কমানো হলো, যখন আরো কমানো হলো, আলটিমেটলি কমালেই যে খুব ভালো রেজাল্ট দিবে তা কিন্তু না, আবার বাড়ালেও যে ভালো রেজাল্ট দিবে তা কিন্তু না। এটা ডিপেন্ড করছে আপনার ডেটা সেটের উপরে এবং ডেটা সেটটাকে মডেল কিভাবে লার্ন করছে তার উপরে। তো আমাদের এইটা আসলে গ্রাফ দেখতে হবে। আপনি এইটা রাখতে পারেন বা এইটা রাখতে পারেন, এই দুটার মধ্যে একটা সলিউশন হতে পারে। এইটা হয়তো বা কষ্ট করে রাখা যেতে পারে, কিন্তু এর নিচে আসা যাবে না। ঠিক আছে? তো এইটা একটা সলিউশন ছিল আমাদের, এইটা ছিল আমাদের লার্নিং ডাইনামিক্সটা, লার্নিং রেট ডাইনামিক্সটা কি হতে পারে। এরপরে যদি আমরা এটা একটা দেখলাম আমরা যে লার্নিং রেটটা ভ্যারি করিয়ে কি রেজাল্ট আসছে, এখানেও তাই। আমরা এরপরে যদি মোমেন্টাম টার্ম, যেটা মোমেন্টাম ডাইনামিক্স, আমরা তো বললাম যে লার্নিং রেটটাকে আমরা তো যদি কমিয়ে দিই তাহলে অনেক বেশি সময় লাগবে।
তো আমরা যদি মোমেন্টামটাকে ইউজ করি, শুধু কিন্তু সময় না, সময় তো লাগবে, তার সাথে কিন্তু আমাদের রেজাল্ট ঠিক হবে কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয় আছে। যে গ্রাফটা দেখলাম আমরা, আমাদের এই লার্নিং রেটের উপরে কিন্তু আমাদের রেজাল্ট মানে ওয়েটটা কিভাবে আপডেট হচ্ছে সেটাও ডিপেন্ড করছে। তো এই ওয়েট আপডেটটা কিভাবে হচ্ছে সেটার উপরে আমাদের পুরো মডেলের পারফরমেন্স ডিপেন্ড করছে। তো লার্নিং রেটটা খুব ইম্পর্টেন্ট। এবং মোমেন্টামটা কি করে, মোমেন্টামটা আসলে প্রিভিয়াস স্টেপের উপরে বেস করে সে সামনের দিকে ওয়েটটাকে বাড়ানোর চেষ্টা করে। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক অনেকটা লার্নিং রেটের মতো। তো যদি প্রিভিয়াস স্টেপের উপরে বেস করে সামনের দিকে আগানো যায় এবং সেটা যদি সঠিক দিকে যায়, তাহলে কিন্তু অনেক ভালো কিছু হবে। এবং প্রিভিয়াস স্টেপের উপরে বেস করে যদি আপনি সিদ্ধান্ত নেন, একটা ভুল হওয়ার চান্সটা কমবে। ধরেন যে আপনি যেই ধাপটা এখন দিচ্ছেন, যেই ধরেন আপনি হাঁটছেন, যে ধাপটা এখন দিচ্ছেন, এটা যদি প্রিভিয়াস ধাপের উপরে বেস করে দেন, প্রিভিয়াস ধাপে কি ছিল তার উপরে বেস করে দেন, সেটা ভালো হবে, অবশ্যই ভালো হবে। তারপরের স্টেপ কিভাবে দিচ্ছেন, এখন যে ধাপটা দিচ্ছেন তার উপরে বেস করে দিবেন। তো এইভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু ভালো হওয়ার সুযোগ আছে। এবং মোমেন্টাম ডাইনামিক্স এটা করে। এটা শুধু যে স্পিড বাড়ায় মোমেন্টাম টার্ম অ্যাড করলে তা কিন্তু না, আমাদের রিয়েল সলিউশনের দিকে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং সেইভাবে কিন্তু ওয়েট গুলো আপডেট হয়। ওয়েট আপডেটের সাথে লার্নিং রেটের যেমন সম্পর্ক আছে, ঠিক মোমেন্টাম টার্মেরও সম্পর্ক আছে। তো আমরা এখানে দেখেন কি করতে পারি, আমরা যদি মোমেন্টাম টার্মটাকে অ্যাড করতে যাই তাহলে কি হতে পারে। আমরা এইখানে একটু দেখাই, ইন দিস কেস উইল চুজ এ লার্নিং রেট 0.01। তার মানে আমরা কিন্তু উপরের যে গ্রাফটা দেখলাম এখানে, আমরা কিন্তু এটা চুজ করেছি 0.01, এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি বলেছিলাম যে এগুলোর মধ্যে একটা নিবে, এইটা এইটা একটা নিয়েছে। দ্যাট ইন দ্য প্রিভিয়াস সেকশন কনভার্জ টু এ রিজনেবল সলিউশন বাট রিকোয়ার্ড মোর ইপোক দেন দ্য লার্নিং রেট 0.1। এখানে দেখেন কেন এটা চুজ করলো। এখানে বলছে যে 0.1 এ লার্ন ইপক বেশি লেগেছিল, এদের রেজাল্টটা কি অবস্থা দেখি। এদের রেজাল্টটা আমাদের মতোই। এই দুটা চুজ করা যায়, এটা আপনার এখন অবস্থার উপরে ডিপেন্ড করছে যে আপনি কিভাবে করবেন। তো এখানে যেটা নিয়েছে এটা 0.01 নিয়েছে। এইখানে এখন মোমেন্টাম টার্মটা অ্যাড করা হবে। মোমেন্টাম টার্ম কিভাবে ইফেক্ট ফেলে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এই যে ফিট মডেলে আমরা কিন্তু লার্নিং রেট এবার ফিক্স করে দেবো, এই যে লার্নিং রেট ফিক্স। এরপরে মোমেন্টামটাকে ভ্যারি করাবো। আমরা এখন ওই একই প্রোগ্রামের মধ্যে ফিট মডেলে চেইন এক্স, চেইন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই, মোমেন্টাম, এই মোমেন্টামটা ভ্যারি করাবো। মোমেন্টাম আমরা কিছু রাখবো, রাখার পরে এখানে ভ্যারি করে করে দেখবো কি হয়। তাছাড়া সব একই, কম্পাইল এজ অপটিমাইজারের ওপিটির মধ্যে যাচ্ছে এইচডিডি তে, বাকিটা সেম, শুধু মোমেন্টাম ভ্যারি করাবো। কিভাবে হতে পারে, এখানে দেখেন মোমেন্টামটা চারটা ভ্যালু রেখেছে, একেবারে জিরো, মানে কোনো মোমেন্টামই নাই। আর 0.99 মানে ওয়ানের কাছাকাছি একেবারে সর্বোচ্চ। আর 0.5 মাঝামাঝি, 0.9 এটা এর কাছে। আপনি আরো বেশি ভ্যারি করে দেখতে পারেন, আপনার সহজে যেন দ্রুত লার্ন হয় আপনাকে দেখানো হচ্ছে। আপনি যখন নিজে করবেন তখন অনেকগুলো ভ্যারি করে দেখতে পারেন। এবং এখানে মোমেন্টামের যে লিস্টটা তৈরি করা হলো, এই যে ফর আই ইন রেঞ্জ লেন্থ মোমেন্টাম, এই লুপটা যখন চলবে তখন এই ফিট মডেল 4 বার কল করবে এবং প্রথমবার আসবে জিরো মোমেন্টামের ভ্যালু, এই যে এখান থেকে আই ইন্ডেক্সে, তারপরে 0.5, তারপরে 0.9, তারপরে 0.99। এভাবে যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে কি অবস্থা হয়, এটা হচ্ছে সেই প্রোগ্রাম। দেখেন আমি একটু বলি, এটা তো লাইব্রেরি আগের মতোই ওয়ার্নিং করছে, আমাদের ডেটা সেটটা আগের মতোই ছিল, সেটাই আমরা এখানে দেখছি। তারপরে এখানে ফিট মডেলে এখানে আমাদের এবার কিন্তু লার্নিং রেট না মোমেন্টাম, লার্নিং রেট আমরা ফিক্স করে ফেলছি। এই যে এখানে লার্নিং রেট 0.001 আগেরটা থেকে, আপনি 0.01ও টেস্ট করতে পারেন। এখানে 0.1 নিয়েছে। মোমেন্টাম, এই যে মোমেন্টাম এখান থেকে আসছে কিভাবে, এই যে এখান থেকে আপনার হচ্ছে মোমেন্টামের লিস্ট, প্রতি লুপে একটা একটা করে মোমেন্টাম নিয়ে কল করা হচ্ছে ফিট মডেলকে। এই যে 4 বার যখন আসছে এখানে মোমেন্টাম ক্যাচ করছে, করার পরে মডেল তৈরি করছে, একই মডেল, একটা হিডেন লেয়ার 50 নোডের, আউটপুট লেয়ারের নোড হচ্ছে 3, যেহেতু মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন এবং 3টা ক্লাস ওই জন্য 3। লার্নিং রেট এসজিডি তে 0.01, মোমেন্টাম এখান থেকে আসবে, কম্পাইল লস ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, অপটিমাইজার ওপিটি, এই যে ম্যাট্রিক্স। এরপরে মডেল ফিট, ট্রেইন এক্স, ট্রেইন ওয়াই, ভ্যালিডেশন ডাটা, ইপক 200। এটা কিন্তু আপনার রেজাল্ট বের করে দিবে প্রত্যেকটা ডিফারেন্ট মোমেন্টামের জন্য। তো এইটা হচ্ছে সেই রেজাল্ট। যদি আমরা 0.05 রাখি তাহলে আসলে তো চেঞ্জ হওয়ার সুযোগ কি আছে, আগেরটাই। মানে আমরা হচ্ছে আগে তো মোমেন্টাম ছিলই না যখন লার্নিং রেটে গেছিলাম, আর এখন হচ্ছে মোমেন্টাম আমরা রাখলাম
কিন্তু হচ্ছে জিরো রাখলাম, তার মানে কিছুই রাখলাম না, আগেরটাই আসবে। তারপরে মোমেন্টাম 0.5-এ, 0.9-এ, 0.99-এ। ঠিক আছে, এখন রেজাল্ট এখানে কি বলছে দেখি একটু। এদের রেজাল্ট ভেরি করতে পারে, এটা আমাদের সাথে নাও মিলতে পারে, যেহেতু স্ট্যাটিস্টিক্স প্রসেস। কি বলে দেখেন, উই ক্যান সি দ্যাট দ্য অ্যাডিশন অফ মোমেন্টাম ডাজ অ্যাক্সিলারেট দ্য লার্নিং অফ দ্য মডেল। অ্যাক্সিলারেট করছে কিভাবে দেখেন তো। আমাদের কিন্তু এইখানে আগে যেটা ছিল, আমাদের গ্রাফে রেজাল্ট কিন্তু আসছিল, ধরেন আমাদের এটা 150-এর দিকে, আমরা যদি এটা নিয়ে কাজ করি, 150-এর দিকে রেজাল্ট আসছিল। আমরা মোটামুটি স্টেবল এই জায়গাগুলো বলতে পারবো 150-এর দিকে। কিন্তু যখন আমরা মোমেন্টাম ইউজ করছি, দেখেন এই যে এই জায়গাগুলো 150, ওইটাই তো 150-এর একটু বড় করে যেহেতু দেখানো হচ্ছে, 150 ঠিক 180, 200 এরকম পয়েন্টে আসছে। কিন্তু আমরা এখানে যদি চিন্তা করি, দেখেন এটা 50-এরও নিচে বা 50-এর দিকে আমাদের কিন্তু স্টেবিলিটি চলে আসছে 0.9-এ। তার মানে আমার ইপক কিন্তু কমে কাজ করছে, কোথায় 200 থেকে 150-এ নেমে গেল, 3/4 নাই। তার মানে লার্নিং প্রসেস কিন্তু দ্রুত হচ্ছে। ঠিক আছে, ওটাই এখানে বলছে, স্পেশালি মোমেন্টাম ভ্যালু of 0.9 and 0.99 achieves reasonable train and test accuracy within about 50 training epoch as opposed to 200 training epoch when momentum is not used. মোমেন্টাম যখন ইউজ করা হচ্ছিল না, তখন 200 ইপোক লাগছিল। আমরা কিন্তু এই যে এটা দেখছি, মোমেন্টাম জিরো মানেই মোমেন্টাম নাই, প্রায় 200। কিন্তু যখন আমরা মোমেন্টাম ইউজ করছি, তখন স্টেবল লার্নিং দিচ্ছে, অ্যাকুরেসি কিন্তু কোন অংশে কম না, স্টেবল লার্নিং দিচ্ছে। 0.9 এবং 0.99, এটা বেশি স্টেবল, সেখানে প্রায় 50 ইপোকে আমাদের রেজাল্ট চলে আসছে। তার মানে মোমেন্টাম ফ্যাক্টর কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, শুধু লার্নিং রেট নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের মোমেন্টাম টার্ম নিয়েও চিন্তা করতে হবে। তো এইটা গেল আমাদের হচ্ছে যে আমরা কিভাবে লার্নিং রেট এবং মোমেন্টামকে ডিরেক্টলি আমরা হচ্ছে টিউন করে কাজ করতে পারি। এরপরে আমাদের দেখেন এইটা সেকেন্ড মানে পার্ট, আমাদের আসলে তিনটা জিনিস, একটা হচ্ছে ডিরেক্টলি আমরা কিভাবে লার্নিং রেট এবং মোমেন্টামটা ব্যবহার করতে পারি, দ্বিতীয় হচ্ছে লার্নিং রেট শিডিউল ইউজ করে কিভাবে করতে পারি, তৃতীয় হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং রেট কিভাবে ইউজ করতে পারি। এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে লার্নিং রেট শিডিউলার ইউজ করে কিভাবে করতে পারি। তো লার্নিং রেট শিডিউলার ইউজ করে আমরা যেভাবে করব, সেটা হচ্ছে যে দুই ভাবে এখানে দেখানো আছে। একটা হচ্ছে যে ডিকে কিভাবে হতে পারে, আমি আপনাদের একটা ফিগার দেখাই আগে। এটা দেখেন লার্নিং রেট শিডিউলার, এখানে যে দুইটা দেখানো আছে, একটা হচ্ছে টাইম বেসড ডিকে। টাইম বেসড ডিকে মানে হচ্ছে লার্নিং রেটটা দেখেন, এই যে এটা ছিল, ধরেন একেবারে সর্বোচ্চ আপনি 0.1 দিয়ে শুরু করেছেন, আস্তে আস্তে যত ইপোক যাচ্ছে, এটা কিন্তু ইপোক, এটা লার্নিং রেট 0.1, যত ইপোক যাচ্ছে সামনের দিকে লার্নিং রেট কমতে 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 যাচ্ছে। এটা হচ্ছে টাইম বেসড ডিকে, প্রতি ইপোকে কমছেই। কি পরিমাণ কমবে, এই যে কি পরিমাণ কমবে, এটা হচ্ছে আপনাদেরকে যে দেখানো হলো, এটা হলো ইনিশিয়াল লার্নিং রেট, প্রথমে যেটা ছিল সেইটা 1 প্লাস ডিকে ইন্টু ইপোক। ইপোক মানে যত ইপোক নিচের দিকে যাবে, তত কিন্তু এটার ভ্যালু বাড়বে। তার মানে একটা ডিভাইডেশনের নিচের দিকে ইপোক কমা বাড়া মানে কি, ভ্যালু কমতে থাকবে কিন্তু পরের বার। ডিকে হচ্ছে কি পরিমাণ কমবে প্রতিবার, সেটার ভ্যালু। যেমন এটা ধরেন, এই গ্রাফটা তৈরি করা হচ্ছে, লার্নিং রেট প্রথম অবস্থায় 0.1, ডিকে হচ্ছে 0.05, মানে ডিকের পয়েন্ট, এটা 5, এবং প্রতি ইপোক, এই যে ইপোক যত কমছে, এটা যদি আপনি বসান, আলটিমেটলি এই যে স্মুথ কন্টিনিউয়াস ডিকে মানে প্রতি ইপোকে কমছে, এটা হচ্ছে টাইম বেস ডিকে। আর এটা হচ্ছে ড্রপ বেস ডিকে। ড্রপ বেস ডিকেটা কি, এটা হচ্ছে বললাম যে কিছু ইপোকের জন্য একটা ডিপে লার্নিং রেট, পরের কিছু ইপোকের জন্য একটা লার্নিং রেট। যেমন এখানে দেখেন, যে এখানে আমরা দেখছি যে ইপোক 0 থেকে 100 পর্যন্ত দেখানো হচ্ছে, 0 থেকে 20 পর্যন্ত লার্নিং রেট হচ্ছে 0.1, 20 থেকে 40 পর্যন্ত ইপোক লার্নিং রেট হচ্ছে 0.65 এর মতো, পয়েন্ট সরি 0.5 এর মতো, এই যে এর মাঝামাঝি এটা আসে। 40 থেকে 60 পর্যন্ত হচ্ছে পয়েন্ট 0.24 এরকম আসবে এর মাঝে, এই যে এই জায়গাটা। তারপরে 60 থেকে 80 পর্যন্ত কমছে, এইভাবে এরকম গ্রুপ ধরে দেবে, কিন্তু 20টার জন্য একটা, পরের 20টার জন্য একটা, তারপরের 20টার জন্য একটা, এভাবে। এইটা আমরা কিভাবে করতে পারি, এইটার একটা ইকুয়েশন আছে, এটা আপনাদেরকে দেখানো ছিল, সেটা হচ্ছে আমাদের ডিপ লার্নিং এর বইয়ে আছে, সেটা আপনাদেরকে লেকচার দিয়েছি। সেটা হলো
যে কিভাবে আমরা ড্রপ করতে পারি। ঠিক আছে, এখানে আমরা মেথড দিয়ে দেখব, আজকে দেখব, কিন্তু এর আগে ইকুয়েশন দিয়ে দেখানো ছিল। তো যাই হোক, এটা সেই ইকুয়েশনটা লেখা আছে। ইনিশিয়াল লার্নিং রেট 0.01, ড্রপ হচ্ছে 0.5। যা কমার প্রতিবার আগের থেকে 0.5 করে কমছে। দেখেন ড্রপ হচ্ছে 0.5, আগে যা ছিল তার অর্ধেক, আগে যা ছিল তার অর্ধেক, আগে যা ছিল তার অর্ধেক, আগে যা ছিল তার অর্ধেক। কত স্টেপ পর পর? 20 স্টেপ পর পর। মানে প্রথম 20 স্টেপে যা থাকবে, পরের 20 স্টেপে লার্নিং রেট আগেরটার থেকে অর্ধেক হবে। তারপরের 20 স্টেপে আগের 20 স্টেপে যা ছিল তার থেকে কম থাকবে। তারপরের 20 স্টেপে আগের 20 স্টেপ থেকে যা ছিল তার থেকে অর্ধেক কমে যাবে। তারপরের 20 স্টেপে লার্নিং রেট কত হবে? আগের 20 স্টেপে যা ছিল তার থেকে অর্ধেক কমে যাবে। আমি যদি এটা কম্পারিজন করে দেখাই, তাহলে এই যে টাইম বেসটা হচ্ছে ব্লু কালার দিয়ে, আর রেড কালার দিয়ে হচ্ছে ড্রপ বেসড। এটা হচ্ছে প্রতিভকে, আর এটা হচ্ছে ড্রপ করে করে করে। ইউ ক্যান ইউজ এনি ওয়ান। এর বাইরেও আছে, যেমন ধরেন আর একটা গ্রাফ দেখাই, এটা ওইটা তো ওগুলা বেশি ইউজ হয়, এগুলাও ইউজ হয়। কয়েকটা এখানে আরো অনেক আছে এর বাইরে, আমি এখানে কিছু দেখাই। কমন লার্নিং রেট শিডিউলার্স, স্টেপ ডিকে, এই যে যেটা বললাম স্টেপ ডিকে, গ্রুপ ধরে ধরে প্রথম কিছু ইপকের জন্য একটা, পরের কিছু ইপকের জন্য একটা, তারপরের কিছু ইপকের জন্য একটা, তারপরের কিছু ইপকের জন্য একটা। আপনি কতটুকু কমাবেন সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন, কত ইপক পর পর কমাবেন সেটাও আপনি কন্ট্রোল করতে পারেন। এক্সপোনেনশিয়াল ডিকে, এটা কন্টিনিউয়াসলি কিন্তু কমবে, যেটা দেখালাম। আরেকটা হচ্ছে কোসাইন অ্যানেলিং, এটা আরেকটা ওয়ে, এভাবেও কিন্তু কমতে পারে। প্রথম দিকে একটু কম কমবে, পরের দিকে যে খুব দ্রুত কমবে। তারপরে কোসাইন ওয়ার্ম রিস্টার্টস, এটা আরেকটা, যে আপনার এটা কমবে, করার পরে আবার হঠাৎ করে বেড়ে আবার শুরু করবে, আবার হঠাৎ করে বেড়ে আবার কমবে। এটা বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য লাগে আসলে। ঠিক আছে, এটা যে আপনার এই কাজের জন্য শুধু তা তো না, আপনার ডিপ লার্নিং এর বিভিন্ন টাইপের প্রবলেম আছে, এক এক প্রবলেম এক এক ভাবে ডিল করতে হয়, তো এইটাও লাগতে পারে। ঠিক আছে, তারপরে দেখেন প্রথম দিকে এই যে লার্নিং রেটটাকে বাড়িয়ে, কম থেকে বাড়িয়ে দেওয়া হলো, তারপরে বাড়ানো থেকে আবার কমা হচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ম আপ, ফার্স্ট ওয়ার্ম আপ দেন ডিকে। এইটা আমরা দেখবো আজকে। রিডিউস এল আর অন প্ল্যাটো, এইটা কিভাবে কাজ করে দেখেন। এইটা আপনি কিন্তু হচ্ছে এই যেটা দেখালাম, এইটা এইটা আমরা হচ্ছে দেখবো। তো এইখানে হচ্ছে আমরা দুইটা দেখবো, একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে এটা। এই দুইটার এক্সাম্পল দিয়ে দেখবো। এখানে ভ্যারিয়েশন গুলো দেখালাম। কমন লার্নিং রেট শিডিউলার্স, হাউ দ্য লার্নিং রেট চেঞ্জ ওভার ট্রেনিং স্টেপ। ট্রেনিং স্টেপ চলার সাথে সাথে বা ইপক চলার সাথে সাথে লার্নিং রেট কিভাবে কমতে পারে, তার কিছু কমন সিনারিও দেখানো হলো। আর আমরা আজকে ইউজ করব এই দুইটা, একটা হচ্ছে টাইম বেসড, একটা হচ্ছে ড্রপ বেসড। এখানে প্রথমে যেটা আছে লার্নিং রেট ডিকে, এটা হচ্ছে প্রতি ইপোকে কমবে, ওই ফর্মুলাটাই। কি দেখেন, কি দেওয়া হচ্ছে এই ফাংশনে? ইনিশিয়াল লার্নিং রেট কি হবে, ডিকে কি হবে, আইটারেশন কত। তাহলে কি রিটার্ন করবে? ইনিশিয়াল লার্নিং রেট ইনটু 1/1 প্লাস ডিকে ইনটু আইটারেশন। যে ইকুয়েশনটা দেখলাম, এই যে এটা এই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, ওইটাই ফর্মেট করে এখানে দেওয়া আছে। এখন এটা যদি আমরা কাজ করি, দেখেন এখানে ডিকেটা ভ্যারি করে করে আপনাকে দেখানো হচ্ছে। যে ডিকে, আমরা এখানে যে ডিকে প্যারামিটারটা দেখলাম, যে ডিকে কত করলে কি হবে। ডিকে হচ্ছে 1 × e⁻⁻1, তার মানে হচ্ছে এটা 0.1, এটা হচ্ছে 0.01, এটা হচ্ছে 0.001, এটা হচ্ছে 0.0001। ডিকেটা চারটা ভ্যারি করে দেখানো হচ্ছে। ইনিশিয়াল লার্নিং রেট 0.01, আর নাম্বার অফ আপডেট 200 বার। আমরা যদি এই ডিকেটা ডিকে থেকে ফর ডিকে ইন ডিকেস করি, তাহলে আলটিমেটলি এখান থেকে একটা একটা করে ডিকে আসবে। এবং আমরা এখানে লার্নিং রেটটা কিভাবে নিব? এই যে ফর আই ইন রেঞ্জ এন আপডেটস, আমরা এইখানে 1 থেকে 200 বার চলবে, এবং আমার ডিকে রেটটা, এই যে লার্নিং রেট ডিকে কি পরিমাণ আসছে এবং প্রতিবারের জন্য কত সেটা বের করবে। মানে আমরা এখানে এটা দেখছি।
আমরা হচ্ছে এটা সরাসরি কোডিং এ যদি চলে যাই, এটা বেটার। কোডিং এ চলে যাই তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু দেখাই, এই যে লার্নিং রেট ডিকের জন্য কি কি হতে পারে সেটা আমরা লিখলাম। এখানে ডিকে আমরা 4টা ভ্যালু নিয়েছি। আপডেট হচ্ছে 200 বার হবে, মানে একটার জন্যই 200 বার হবে। খেয়াল করেন এখানে কিন্তু ডিকে হলো 4টা দেওয়া আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এইটার জন্য 200টা ভ্যালু সে নিয়ে কাজ করবে, 200টা লার্নিং রেট নিবে একটা ডিকের জন্য। মানে ডিকেটা যদি এইটা হয় তাহলে তার জন্য লার্নিং রেট 200 বার নিবে। যেমন দেখেন এই যে ফর আই ইন রেঞ্জ এন আপডেট, মানে 0 থেকে 199, মানে 200 পর্যন্ত চলবে। এবং প্রতিবার এই ডিকে নিয়ে, এই ইনিশিয়াল লার্নিং রেট নিয়ে সে হচ্ছে লার্নিং রেট ক্যালকুলেশন করবে 200টা। দ্বিতীয়বার ডিকের জন্য 200টা লার্নিং রেট ক্যালকুলেশন করবে। তৃতীয়বার এইটা নিয়ে 200 বার লার্নিং রেট ক্যালকুলেশন করবে। চতুর্থবার এইটা নিয়ে 200 বার লার্নিং রেট ক্যালকুলেট করবে। তার মানে আমাদের হচ্ছে এই ডিকেটা আমরা চেঞ্জ করছি 4 বার, আর লার্নিং রেট না হচ্ছে 200 বার, প্রতিবারের জন্য 200 করে। এটা ভেরিয়েশন করে দেখানোর জন্য করা। যদি আমরা এইটা রান করি তাহলে কি হবে দেখেন, এই যে ডেমনস্ট্রেট দ্য ইফেক্ট অফ ডিকে অন দ্য লার্নিং রেট, ডিকের ফলে কি ইফেক্ট ঘটছে দেখেন। এখানে এটা সিম্পল গ্রাফ, এখানে হচ্ছে এই যে পাই প্লট। আমরা যদি হচ্ছে এই যে ডিকে দেখাই, যেটা বললাম যে এই দিকের জন্য দেখেন এখানে 4টা আছে। যখন আমাদের দিকে মানে এই যে এইটা, এটা মানে তো .1 ব্লু কালার দিয়ে, যখন আমাদের দিকে এটা হচ্ছে, তার মানে কি 200টা করে আপডেট না হচ্ছে 200। আপনি এখানে আপডেট মানে ইপক ধরতে পারেন, যদি এটা আসলে লার্ন করা হচ্ছে না ওই জন্য ইপক লেখা নেই, আপডেট লিখছে। তাছাড়া কিন্তু আসলে এটা ইপকের সাথেই কম্পারেবল, ঠিক আছে। এটা হচ্ছে টাইমের পার্সপেক্টিভে 200টা স্টেপ যাচ্ছে, এবং প্রতি স্টেপে আপনার হচ্ছে ডিকে ইউজ করলে কিন্তু দেখেন প্রথম দিকে খুব দ্রুত কমছিল, পরের দিকে যে কম কমছে। .01 করলে স্বাভাবিকভাবেই, বেশি থাকলে তো দ্রুতই কমবে, তারপরের গুলা কিন্তু খুবই কম কমছে, মানে কমাচ্ছে তো কম, দিকে কম। তো এখন আপনি কোন লার্নিং রেটটা ইউজ করবেন, মানে আমার এখানে যে এই যে ডিক্রিমেন্টের অবস্থাটা, স্মুথ ডিক্রিজ হচ্ছে, এটা কি আমি এইভাবে করতে চাই, না এইভাবে করতে চাই, না এইভাবে করতে চাই, না এইভাবে করতে চাই? যেভাবে করতে চাই আমি সেইভাবে আসলে ডিকের ভ্যালুটা দিব। জাস্ট আপনাদের একটা ইন্টারফেস দেখানো হলো যে এরকম হইতে পারে। আপনি এই গ্রাফটা যে সবসময় এরকম হবে নট টেন্সের, এই ভ্যালুগুলো চেঞ্জ করলে আপনি এর মধ্যে থেকে চুজ করতে পারেন বা এর বাইরেও চুজ করতে পারেন। এরপরে আমরা কিন্তু হচ্ছে কোডিং এর দিকে যাব। দেখেন এরপরে এসজিডি তে আমরা সেটা ইউজ করে দেখতে চাই। এই যে এবার আমরা ফিট মডেলে, এর আগের বার লার্নিং রেট, তারপরে মোমেন্টাম এগুলা দিয়েছিলাম। এখন দিব হচ্ছে ডিকে, যেই দিকে আমরা টেস্ট করতে চাচ্ছি। দেখেন তো কি হয়। আগের মতোই হিডেন লেয়ার একটা 50 নোডে, আউটপুট লেয়ার একটা 3 নোডে। আউটপুট লেয়ার তো একটাই থাকবে। এসজিডি লার্নিং রেট ফিক্স করে দেওয়া হলো, ডিকে হচ্ছে এই ডিকেটা এই দিকে থেকে আসবে। তারপরে আমরা অপটিমাইজার তো এসজিডি নিচ্ছি, এসজিডি আগের মতো ফিট করছি রেজাল্ট। এইটা আমরা যদি ফুল কোডের মধ্যে নিয়ে আসি তাহলে কি দেখাবে, এটা হচ্ছে সেই কোড। স্টাডি অফ ডিকে রেট অন অ্যাকুরেসি ফর ব্লক প্রবলেম। ডিকে রেটটাকে চেঞ্জ করার ফলে কি দেখাচ্ছে আমরা এটা জানি। সব লাইব্রেরি গুলো ইম্পোর্ট করেছি, ওয়ার্নিং তুলে দিয়েছি। আমরা এখানে ডেটা সেটটাকে তৈরি করলাম 1000 স্যাম্পলের, আগের মতোই ব্লবের 3টা ক্লাস ফিড করছি। সবই সেম, এখানে কিন্তু এবার ডিকে দিয়েছি, এবং এই ডিকে চেঞ্জ করার ফলে এখানে আমাদের এসজিডি তে ডিকে, এই এটা কিন্তু প্যারামিটারের নাম। এই ডিকেটা এখানে আমরা ডিকে হিসেবে বসাচ্ছি, এই ডিকেটা আসবে। তারপরে অ্যাজ ইট ইজ কম্পাইল করবো, আমরা কম্পাইল করে এটাকে ফিট যদি করি, রান করি, তাহলে কি হবে দেখেন। আমরা এখান থেকে শুরু হলো ট্রেন এক্স, ট্রেন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই, প্রিপেয়ার ডেটা সেট তৈরি করলাম। ডিকে রেট আমরা 4টা দিলাম, প্রতিবারের জন্য 200টা করে আপডেট হবে, যেটা বলছিলাম। দেখেন ফর আই ইন রেঞ্জ লেন্থ ডিকে রেট, ঠিক আছে, 4 বার এটা ঘুরবে, ঠিক আছে। 4 বার যদি এটা
ঘুরে আলটিমেটলি কি হবে প্রতিবার? এইটা হচ্ছে আমাদের এই যে ফিট মডেল। এখানে ডিকে রেট, এখানে ডিকে রেট যদি আমি এইটা করি 0.1, তাহলে আলটিমেটলি এখানে আসবে 0.1। 0.1 দিয়ে ডিকে দিয়ে কেমন রেজাল্ট আসবে দেখাবে। তারপরে 0.01 দিয়ে, 0.001 দিয়ে, 0.0001 দিয়ে এই রেজাল্ট গুলো আমরা যদি দেখি তাহলে এই যে দেখা যাবে ডিকে যখন 0.1 তখন এরকম, 0.01 তখন এরকম, 0.001 তখন এমন, 0.0001 তখন এমন। তার মানে আমাদের এইখানে আমাদের এই রকম ডিকের জন্য 0.1 এর জন্য রেজাল্ট আসছে এইটা। তারপরে মানে যদি আমরা এইরকম গ্রাফ ইউজ করি, যদি আমরা এইরকম গ্রাফ ইউজ করি 0.01, তাহলে আসবে এইটা। তারপরে যদি আমরা এইরকম গ্রাফ ইউজ করি 0.001, তাহলে আসবে হচ্ছে এইটা। আর যদি আমরা হচ্ছে এইটা ইউজ করি 0.0001, তাহলে আসবে হচ্ছে এটা। অবজারভেশন কি বলে একটু দেখি আপনাদের পড়ে শুনে। খেয়াল করেন, we can see that the larger decay value, that means 0.1 and 0.01, indeed decay the learning rate too rapidly for this model on this problem and result in poor performance। বলছে যে এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে খুব দ্রুত আসলে চেঞ্জ করছে, এই কারণে বলছে রেজাল্ট পোর। এখানে কি বলছে, the smaller decay values result in better performance with the value 1 to the power 04, মানে 0.0001, perhaps causing in a similar rate result as not using decay at all। মানে এইটা এই যে একবারে লাস্টের যে ভ্যালুটা, এটা তো হচ্ছে আসলে একবারে ডিকে হচ্ছেই না, তাই না? প্রায় তো বলছে যে ওইটা আসলে ডিকে না হওয়ারই সামিল। In fact, we can calculate the final learning rate with a decay 1 e to the power -4 to be about 0.0075, only a little bit smaller than initial value 0.01। এখানে আসলে আপনি এখন কোনটা চুজ করবেন? এদের রেজাল্ট গুলো কিন্তু আমাদের থেকে একটু ডিফারেন্ট। ওরা এইটাকে চুজ করাটাই বাঞ্ছনীয়, ওইটা বা এইটা হতে পারে। ঠিক আছে, এইটা বেশি ভালো কম্পারেটিভলি, এটা বেশি ভালো। ঠিক আছে, আর এইটা এদের রেজাল্ট এমন আসছে, আমাদের রেজাল্ট এমন আসছে। ঠিক আছে, আলটিমেটলি সলিউশন কিন্তু এই দিকটাতেই বেশি। আপনি যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু বাম্পের কন্ডিশনটা অনেক কম ট্রেনিং এবং টেস্টিং গ্রাফের মধ্যে। হ্যাঁ, এখানে বাম্পটা বেশি, এখানে বাম্পটা আরো বেশি, এবং এই দুটোর মধ্যে কিছু কিছু গ্যাপও দেখা যাচ্ছে, এখানে কিন্তু বাম্পিংটা কম। তো এইটা আমরা করতে পারি। ঠিক আছে, ওইটাই বলছে এখানে। তো এই ডিকেটা আমরা যদি কন্টিনিউয়াস কমাই তাহলে কি হতে পারে সেটার একটা সিনারিও আমরা দেখলাম। এরপরে দেখেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ড্রপ লার্নিং রেট অন প্ল্যাটো। এইটা হলো আসলে এইটা ড্রপ বেস্ট, এই যে ড্রপ বেস্ট বলাই হচ্ছে ড্রপ বেস্ট স্টেপ ডিকে, এবং এটা হচ্ছে ড্রপ লার্নিং রেট অন প্ল্যাটো। এইটা কি হতে পারে? এইটা যদি আমরা করতে চাই, ওই যে বললাম যে একটা নির্দিষ্ট টাইম পর পর কমবে, কিরকম হতে পারে? এইখানে আমাদের যেই মেথডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এই যে নাম, এটা রিডিউস এলআর অন প্ল্যাটো। রিডিউস এলআর অন প্ল্যাটো এর কি জিনিস আছে এর ভেতরে আমি একটু বলি। দেখেন, মনিটর, আমরা কোন ভ্যালুটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা মনিটর করে আসলে এটা কাজ করবে। ফ্যাক্টর কি পরিমাণ কম বেশি করবে সেইটা এখানে আমরা দেখব। প্যাসেন্স, এটা হচ্ছে যে কতক্ষণ সে ধৈর্য ধরে থাকবে, মানে কত ইপক পর্যন্ত চেঞ্জ হবে না সেইটা। আর এটা হচ্ছে মিনিমাম ডেল্টা, মানে কতর পরে আর লার্নিং রেট নামবে না সেটা। আমরা একটু যদি ডিটেলস দেখি, এইখানে একটু ডিটেলস বলা আছে, এই যে রিডিউস এলআর অন প্ল্যাটো এবং মিনিমাম অ্যালাউড লার্নিং রেটটা আসলে কি সেটা বলা আছে। দেখেন এইটা আসলে কি করে, এটা হচ্ছে
কেরাস বা টেনসর ফ্লো একটা অটোমেটিক প্রসেস যেটা লার্নিং রেটটাকে আমরা ঠিক করতে পারি। ঠিক আছে, কিভাবে হইতে পারে এখানে যেটা বলা আছে, মোমেন্টাম ভ্যালু লস কোন প্যারামিটারের কাজকে একটু বলি, অলরেডি বলেছি মনিটর ম্যাট্রিক টু অবজার্ভ। আপনি হচ্ছে কোনটা আসলে মনিটর করতে চাচ্ছেন, এখানে কিন্তু আমরা মনিটর করতে চাচ্ছি দেখেন এই যে ভ্যালু লস, ভ্যালিডেশন লসটাকে আমরা হচ্ছে মনিটর করতে চাচ্ছি, মানে ওইটার উপরে বেস করে সে কাজ করবে। ফ্যাক্টর মাল্টিপ্লাই লার্নিং রেট বাই দ্য ফ্যাক্টর, মানে আপনি যখন কমাবেন তখন কিভাবে কমাবেন, আগের যে লার্নিং রেট ছিল সেই লার্নিং রেটের সাথে এটা মাল্টিপ্লাই করে কমাই দিবেন। তারপরে হচ্ছে প্যাসেন্স, ওয়েট ইপক বিফোর রিডিউসিং, আপনি আহ, কত ইপক পর্যন্ত ধৈর্য ধরে থাকবে অপটিমাইজারটা, যে একই থাকলেও চেঞ্জ করবে না। ধরেন যে দুবার এক থাকলো, আপনি বলেন যে ঠিক আছে আমি পরের বার কমিয়ে ফেলবো, কেউ বললো যে না 10 বার পর্যন্ত আমি দেখবো, যে যদি চেঞ্জ না হয় ইরোর, ভ্যালিডেশন ইরোর, তখন আমি কমাবো। তো এই ধৈর্যটা কত ইপক পর্যন্ত ওয়েট করা থাকবে, সেটাই হচ্ছে আসলে প্যাসেন্স। আমরা দেখবো এটা নিয়ে ক্লাস আছে অনেক। আর এটা হচ্ছে এই যে মিন এলআর, এখানে যেটা বলছে এই ফাংশন চেঞ্জ হয়েছে, আসলে এটা মিন এলআর, মিন ডেল্টা দেওয়া আছে, একই ঘটনা জিনিস। এটা হচ্ছে যে মিনিমাম অ্যালাউড লার্নিং রেট, একবারে লোয়ার পর্যন্ত একটা লার্নিং রেট কত নামতে পারে, আমরা তো আসলে এটাকে নামাবো তাই না, আমরা মনিটর করছি ভ্যালিডেশন ইররকে, কত করে কমাবো সেখানে বলে দিচ্ছি যে এত করে গুণ করে করে কমবে। এসেন্স হচ্ছে কতক্ষণ আমরা ধৈর্য ধরে থাকবো ইরোর, আমাদের লার্নিং রেট না কমানো। আর মিনিমাম লার্নিং রেট হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত হচ্ছে কত দূর পর্যন্ত নামতে পারে, এর নিচে নামবে না, সেটাই আসলে এইটা। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সাপোজ ইনিশিয়াল লার্নিং রেট 0.01, ফ্যাক্টর 0.1, প্যাশন 3, তার মানে ইনিশিয়াল লার্নিং রেট এটা, ফ্যাক্টর হচ্ছে যদি কমে তাহলে এটার সাথে এটার গুণ হবে, আগেরটার সাথে পরের বার, প্রথমবার যেহেতু এটা এটার সাথে এটা, পরের বার যদি হয় তাহলে ওটার সাথে এটা গুণ হবে, মানে কত করে কমবে। প্যাশন হচ্ছে 3 ইপক করে সে দেখে তারপরে কমাবে। ইফ ভ্যালিডেশন লস ডাজ নট ইমপ্রুভ 3 ইপক, 3 ইপক পর্যন্ত যদি না কমে, দেন লার্নিং রেট চেঞ্জ, আপনি এটার সাথে এটা গুণ করলে এই যে এটা আসে 0.001। ঠিক আছে, এই যে ম্যাথমেটিক্যাল রিলেশন, নতুন রেট হচ্ছে আগের রেট ইন্টু ফ্যাক্টর, এভাবে কিন্তু আমরা কাজ করি। আর মিনিমাম অ্যালাউবল লার্নিং রেট মানে হচ্ছে আপনারা যে যেমন দেখেন যে ইনিশিয়াল 0.01, ফ্যাক্টর 0.1, মিনিমাম অ্যালাউবল লার্নিং রেট এইটা, তার মানে এর নিচে আর নামবে না, কমবেই না, আপনি কমাতে থাকলেও একটা এই রেট আর কমবে না, এটা হচ্ছে লাস্ট, ওটাই বলা আছে। এই হচ্ছে মোটামুটি আমরা এই ফাংশনটা সম্পর্কে জানলাম। ঠিক আছে, এই যে মনিটর কতখানি করে কমবে, কত দূর পর্যন্ত ওয়েট করে দেখা হবে যে আর কমানো, কমানোর দরকার পড়লে, আর এটা হচ্ছে কত দূর পর্যন্ত লাস্ট কমতে পারে সেটা। এখন এইটা যদি আমরা কাজ করতে যাই তাহলে আমরা আমরা সরাসরি কোডিং এ চলে আসি, এটা বেটার। এই যে লিস্ট 5.33, স্টাডি অফ প্যাশন্স, কতক্ষণ পর্যন্ত যে ধৈর্য ধরে ধরে থাকা আর কি, কতক্ষণ পর্যন্ত ওয়েট কমছে, কি অবস্থা হচ্ছে সেটা দেখা। ফর দ্য লার্নিং রেট ড্রপ শিডিউল অন দ্য ব্লক প্রবলেম, মেক ব্লক ডেন্স সিকোয়েন্সিয়াল এইচডিডি ক্যাটেগরিক্যাল কলব্যাক, এইটা হচ্ছে নতুন। রিডিউস এলআর অন প্ল্যাটো, যেটা ফাংশন সম্পর্কে প্যারামিটার সম্পর্কে এখনই বললাম। তারপরে আমরা হচ্ছে যদি কাজ শুরু করি, আমাদের এইখানে কিন্তু একটা নতুন কলব্যাক তৈরি করতে হবে। আমরা যেহেতু মনিটর করতে চাচ্ছি যে আমাদের লার্নিং রেটটা কি অবস্থায় আসছে, প্রোগ্রাম করার সময় লাগবে তা কিন্তু না, আপনি টেস্ট করার সময় দেখতে পারেন যে এই যে মনিটর দ্য লার্নিং রেট, ক্লাস লার্নিং রেট মনিটর কলব্যাক, এটা হচ্ছে এই কলব্যাকটা দিয়ে আমাদের রেজাল্টটা কিরকম আসছে, আমাদের প্যাসেন্সের ভ্যালুটা কোন অবস্থায় কি দেখা যাচ্ছে, এরকম একটা কলব্যাক আমাদেরকে তৈরি করতে হবে। এটা কোথায় লাগবে আমি বলছি একবার, একটু ওয়েট করুন। এটা হচ্ছে যে আমাদের ডেটা সেটের প্রিপারেশনটা, আমরা ডেটা সেটটা কিভাবে তৈরি করব, এই যে 1000 অবজারভেশন, আজ আগের মতোই আমরা ডেটা সেটটাকে তৈরি করলাম। ফিট মডেল, এইখানে দেখেন আমরা ভ্যালু কিন্তু এবার প্যারামিটার টিউন করছি প্যাসেন্স, যে আমাদের কতক্ষণ পর পর আমরা টেস্ট করবো। ধরেন যে একবার প্যাসেন্সের ভ্যালু দিলাম আমরা হচ্ছে 10, যে হচ্ছে 10 বার পর্যন্ত এক থাকলে আমরা চেঞ্জ করবো না, কেমন রেজাল্ট হতে পারে। একবার দিলাম 15, 15 বার পর্যন্ত এক থাকলেও চেঞ্জ করবো না, কিন্তু তারপরে যদি চেঞ্জ হয় তাহলে আমরা
লার্নিং রেটটাকে চেঞ্জ করব। ধরেন আমরা দিলাম 5, 5 বার পর্যন্ত যদি 1 থাকে তাহলে চেঞ্জ করব না। 5-এর বেশি বার যদি থাকে, 5 বার পর্যন্ত আমরা দেখবো যে ভ্যালিডেশন ইরর, যদি ভ্যালিডেশন লস যদি কমতে থাকে, আহ, কমতে কমতে ধরেন যে 5 বার আপনার হচ্ছে একই রকম আছে, সে পর্যন্ত চেঞ্জ করবো না। 6 বারের বেলা যখন আসবে, যদি চেঞ্জ না হয় তখন চেঞ্জ করবো, যদি আমাদের প্যাশেন্সের ভ্যালু 5 হয়। তো এই ভ্যালুটা আমরা চেঞ্জ করে করে দেখতে চাচ্ছি। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের আগের মতোই একটা হিডেন লেয়ার, 50 নোডের একটা আউটপুট লেয়ার, 3টা নোডের HGD.01 অপটিমাইজার ইউজ করা হচ্ছে। এই যে এইটা হচ্ছে নতুন জিনিস, একটু খেয়াল করেন এখানে। রিডিউস এলআর অন প্ল্যাটো, মনিটর ভ্যালিডেশন লস ফ্যাক্টর 0.1, প্যাশেন্স এইটাই আসছে হচ্ছে আমাদের এই প্যাশেন্স থেকে আমরা যে ভ্যালুটা চেঞ্জ করব। মিনিমাম ডেল্টা মানে এইটা হচ্ছে মিনিমাম ভ্যালু কত আসবে, 0.00000001, এটা হলো মিনিমাম ভ্যালু। এটা হচ্ছে RLRP, আর একটা হচ্ছে LRM। এইটা কোথায় ইউজ হবে দেখেন, এইখানে হচ্ছে এই যে কল ব্যাকের মধ্যে, এখানে কিন্তু LRM এটা কিন্তু আমরা তৈরি করলাম, এই যে লার্নিং রেট মনিটর। আর এটা হচ্ছে রিডিউস লার্নিং রেট প্ল্যাটো। আমাদের যদি মনিটর করতে হয় আসলে কল ব্যাকের মধ্যে এই রিডিউস লার্নিং রেট LR প্ল্যাটো, রিডিউস লার্নিং রেট প্ল্যাটো, আর এটা হচ্ছে লার্নিং রেট মনিটর যেটা আমরা তৈরি করলাম। এই দুইটাকে আমরা একসাথে ইউজ করবো হিস্টোরিতে যেন দেখতে পাই। ঠিক আছে, এবং এখান থেকে রিটার্ন করবে লার্নিং রেট, হিস্টোরির লস এবং হিস্টোরির অ্যাকুরেসি। আর এখানে হচ্ছে এটা প্যাশেন্স যেটা আসলো এটার সাথে আসলে প্রোটিনটা আসবে। আমরা হচ্ছে কোডিংটা যখন শুরু করবো আলটিমেটলি কিন্তু হচ্ছে আমাদের এই যে ডেটা প্রিপারেশনটা আসবে, ট্রেইন এক্স ট্রেইন ওয়াই, টেস্ট এক্স টেস্ট ওয়াই, অ্যাজ ইট ইজ। এইখানে আমাদের এইটা দিয়ে আসলে ডেটা প্রিপারেশন করলাম 500টা ট্রেনিং এর জন্য, 500টা টেস্টের জন্য। এরপরে প্যাশেন্স এর ভ্যালু আমরা দিলাম 2, 5, 10, 15। প্রথমবার 2 বার প্যাশেন্স থাকলে কিছু করবে না, মানে প্রথম 2 বার পর্যন্ত দেখবে, তারপরে যদি চেঞ্জ না হয় চেঞ্জ করবে। দ্বিতীয়বার 5 বার পর্যন্ত দেখবে, যদি 5 বার পর্যন্ত চেঞ্জ না হয় তাহলে চেঞ্জ করবে। তৃতীয়বার 10 বার পর্যন্ত যে দেখবে, যদি 10 বার পর্যন্ত চেঞ্জ না হয় তাহলে সে চেঞ্জ করবে। তৃতীয়বার 15 বার পর্যন্ত দেখবে, যদি চেঞ্জ না হয় তাহলে সেটা করবে। ঠিক আছে, এখন এটা কিভাবে হতে পারে, 2 এর ক্ষেত্রে, 5-এর ক্ষেত্রে, 10-এর ক্ষেত্রে, 15 ক্ষেত্রে। এখন এইটা দেখেন, এখানে আমাদের হচ্ছে লার্নিং রেটের 3 ধরনের গ্রাফ কিন্তু প্লট হবে, একটা হচ্ছে লার্নিং রেটের, একটা হচ্ছে লসের, একটা হচ্ছে অ্যাকুরেসির। খেয়াল করেন, প্যাসেন্সের ভ্যালু যখন 2, তখন লার্নিং রেটের গ্রাফ কেমন, লসের গ্রাফ কেমন, অ্যাকুরেসির গ্রাফ কেমন। লার্নিং প্যাসেন্ট যখন 5, তখন লার্নিং রেটের গ্রাফ কেমন, লসের গ্রাফ কেমন, অ্যাকুরেসির গ্রাফ কেমন। এভাবে 10-এর জন্য লার্নিং রেটের গ্রাফ, লসের গ্রাফ, অ্যাকুরেসির গ্রাফ। 15-এর জন্য লার্নিং রেটের গ্রাফ, লসের গ্রাফ, অ্যাকুরেসির গ্রাফ। এইভাবে গ্রাফ আসলে প্লট করবে। প্রথম গ্রাফে লার্নিং রেট 4টা দেখাবে, দ্বিতীয়তে লসের গ্রাফ 4টা দেখাবে, তৃতীয়তে অ্যাকুরেসির গ্রাফ 4টা দেখাবে, 2, 5, 10, 15-এর জন্য। তার মানে প্যাশেন্সটা কি, প্যাশেন্স হচ্ছে যে কতক্ষণ পর্যন্ত আমরা চেঞ্জ করব না। যেমন এইখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা বলেই দিচ্ছিলাম যে 20 পর পর চেঞ্জ হবে। এখানে আমরা কিন্তু হচ্ছে এই 20টা হবে না 10 হবে সেটা কিন্তু ডিটারমাইন করছি। আমরা বলছি যে এটা 2 দিয়ে দেখবো একবার, 2 পক। যদি চেঞ্জ না হয় ভ্যালিডেশন লস, তাহলে লার্নিং রেট চেঞ্জ করব। 2 করে করে একবার গ্রাফ, 5 করে করে একবার গ্রাফ, 10 করে করে একবার গ্রাফ, 15 করে করে একবার গ্রাফ। এইটা হচ্ছে, এবং কখন চেঞ্জ হবে লার্নিং রেট, যদি ওই 2 বারের মধ্যে আসলে একই ভ্যালিডেশন এরর থাকে, ভ্যালিডেশন লস থাকে সেটা। তো আমরা যদি এটা দেখি এবং আলটিমেটলি এই যে লস, লার্নিং রেট, লস, অ্যাকুরেসি, এটা আসছে কোথা থেকে দেখেন, খেয়াল করেন। এই যে এখানে এই ফাংশনটা রিটার্ন করছে, এই যে লার্নিং রেট, লস, অ্যাকুরেসি। ফিট মডেল, ট্রেইন এক্স ট্রেইন ওয়াই, টেস্ট এক্স টেস্ট ওয়াই, প্যাসেন্স আই। এই প্যাসেন্সটা কিন্তু এখান থেকে আসছে, প্রথম প্রথম লুপে, প্রথম লুপে 2, দ্বিতীয় লুপে 5, তৃতীয় লুপে 10, ফোর্থ লুপে 15। এটা যখন এখানে আসছে আলটিমেটলি কিন্তু হচ্ছে একটা হিডেন লেয়ারের, হিডেন লেয়ার একটা, আউটপুট লেয়ার একটা, এইচডিডি তৈরি করছে স্টকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে, এবং এই যে রিডিউস প্ল্যাটো
আর একটা হচ্ছে লার্নিং রেট মনিটর, যেটা আমরা তৈরি করলাম। এই লার্নিং রেট মনিটর হচ্ছে এইটা, এই উপরটা। এইটা করে আমরা হচ্ছে এই কল ব্যাকের মধ্যে রিডিউস লার্নিং রেট প্ল্যাটো আর লার্নিং রেট মনিটর যদি দিয়ে দিই, আমরা কিন্তু হচ্ছে চারটা গ্রাফ এখানে দেখতে পাবো, এবং প্লট আমরা হচ্ছে প্যাসেঞ্জের পার্সপেক্টিভে প্লট দেখতে পাবো। যেমন দেখেন, এটা কিন্তু হচ্ছে আমাদের এতটুকু আগে দেখি, এটা কিন্তু হচ্ছে যখন আমাদের লার্নিং রেট টু, সরি প্যাসেঞ্জ হচ্ছে, এখানে একটু থামুন। এটা হচ্ছে আমাদের তিন ধরনের গ্রাফ। একটা হচ্ছে লার্নিং রেট, প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে লার্নিং রেট কি অবস্থা। আর দ্বিতীয় যে গ্রাফটা দেখছি, এই যে 2 5 10 15, এটা হচ্ছে লসের গ্রাফ। আর তৃতীয় যেটা দেখছি সেটা হচ্ছে প্যাসেন্সের পার্সপেক্টিভে অ্যাকুরেসি গ্রাফ। তো প্রথম চারটা হচ্ছে লার্নিং রেটের গ্রাফ। দেখেন লার্নিং রেট কিন্তু কি দেখছি আমরা, প্যাশন যখন 2, তখন কিন্তু কমেছে, কিন্তু তারপরে কি অবস্থা, আমি একটু হচ্ছে আপনাদের এটা ইয়ে করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। The figure shows that line plot of the learning rate over the training epoch for each of the evaluated patient value। এই যে ফিগারটা শো করছে কি, যে আপনার এই চারটা গ্রাফ, এই চারটা গ্রাফ শো করছে হচ্ছে যে আপনার পেশেন্টসের ভ্যালু চেঞ্জের ফলে লার্নিং গ্রাফের কি অবস্থা, লার্নিং রেটের। এটা কিন্তু লার্নিং রেটের ভ্যালু, আর এটা হচ্ছে ইপোক 200 পর্যন্ত চালাইছি। পেশেন্ট যখন 2 তখন এটা, 5 এটা, 10 এটা, 15 এটা। তো এইখানে we can see that the smallest patient's value of the two rapidly drop the learning rate to a minimum value within 25 epoch। যখন আমাদের এই প্যাশেন্টস ভ্যালু 2 থাকছে, তখন কিন্তু দ্রুত লার্নিং রেটটা কমে যাচ্ছে, খুব কম ইপোকেই দেখেন কমে যাচ্ছে কিন্তু একেবারে আমাদের 10 15 কিন্তু অনেকখানি লার্নিং রেট কমে গেছে, তাই না? কিন্তু যখন লার্নিং রেটটা বেশি, 10 15, তখন কিন্তু প্যাশন ভ্যালু সহজে কমছে, মানে লার্নিং রেটটা সহজে কমছে না, 100-র উপরে যে কমেছে। আর যখন 15 করলাম তখন তো আসলে সেটা কমেইনি, একই রকম ছিল। ওটাই বলছে যে at largest patients of 15 only suffers one drop of learning rate। মানে এখানে যেটা বলছে যে যখন আমাদের প্যাশন ভ্যালুটা কম থাকছে, তখন লার্নিং রেটটা খুব দ্রুত কমে যাচ্ছে, 2 এবং 5 এর ক্ষেত্রে। কিন্তু যখনই বাড়ছে, এটা কিন্তু সহজে কমছে না। 10 এর ক্ষেত্রে 100 এর পর কমছে, আর 2 আর 5 এর ক্ষেত্রে 50-এর নিচেই অনেকখানি কমে গেছিল। আর যখন প্যাসেঞ্জার ভ্যালু 15, তখন এটা কমছেই না, একই রকম থাকছে, 0.01। এখানে বলছে ফর দিস প্লট উই উড expect the passenger value of 5 and 10 for the model of this problem to result a better performance। বলছে 5 এবং 10 আমরা এটা বেটার পারফরমেন্সের জন্য নিতে পারি। এটা নাও ঠিক হবে না, এটা নাও ঠিক হবে। এটা যদিও দ্রুত কমছে, বাট ইট ইজ ভেরি আর্লি, আর এটা তো কমছেই না। 5 এবং 10 নেওয়া যেতে পারে। এটা হচ্ছে লার্নিং গ্রাফের জন্য। আপনাকে কিন্তু তিনটা গ্রাফ একসাথে দেখে ডিসিশন নিতে হবে। একটা হচ্ছে লার্নিং গ্রাফ দেখে ডিসিশন নিতে হবে, লস গ্রাফ দেখে ডিসিশন নিতে হবে, অ্যাকুরেসি গ্রাফ দেখে ডিসিশন নিতে হবে। আমরা তো লার্নিং গ্রাফটা দেখলাম, এবার যদি আমরা অ্যাকুরেসি গ্রাফটা দেখি, দেখেন এটা হলো অ্যাকুরেসি গ্রাফ। অ্যাকুরেসি গ্রাফটা কি বলে, সরি এটা লস গ্রাফ। লস গ্রাফটা কি বলে, লস হচ্ছে খুব দ্রুত নেমে যাচ্ছে 2 এর ক্ষেত্রে, প্যাসেঞ্জের ক্ষেত্রেও দ্রুত নামছে 5 এর ক্ষেত্রে, 10 এর ক্ষেত্রেও নামছে, তবে অনেকটা স্টেবল অবস্থায়, এবং 15 এর ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে নামছে। এখানে কি অবজারভেশন বলছে দেখি। The next figure shows the loss of the training dataset for each of the passenger values. The plot shows that the passenger values of 2 and 5 result in a rapid convergence of the model। খুব দ্রুত এটা নামাই দিচ্ছে, দেখেন হঠাৎ করে নামিয়ে দিচ্ছে, compared with 10 and 15 passenger value। The plot shows that the passenger values of 2 and 5 result in a rapid convergence of the model, perhaps to a suboptimal loss value। In the case of a passenger value of 10 and 15, loss drop reasonably until the learning rate is dropped below a level that large change to the loss can be seen। বলছে যে আগের সাথে যদি আমরা চিন্তা করি, যতক্ষণ পর্যন্ত না, এই যে দেখেন এইটার সাথে যদি এটা চিন্তা করেন আপনি, যতক্ষণ পর্যন্ত না আমাদের
লার্নিং রেটটা একটা রিজনেবল লেভেলে না নামছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই প্যাশেন্স ভ্যালু যখন 10, তখন কিন্তু দেখেন এটার সাথে কিন্তু এটার মিল আছে, ততক্ষণ পর্যন্ত নামছে না, ওটাই বলছি এটা। This occurs halfway of the passage of 10 and nearly the end of the run of the passage 15। এটা বলছে যে এইটার অর্ধেক সময়ে, মানে 10 থেকে 5-এ প্যাসেন্সে অর্ধেক সময় এটা 100-র উপরে, এটা হলো 50-এর প্রায় নিচের কাছাকাছি ভ্যালুটা আসছে। ঠিক আছে, এটা হচ্ছে লসের বিষয়। এরপরে আপনি দেখেন 3টা গ্রাফ থেকে ডিসিশন নিতে হবে। এটা হলো অ্যাকুরেসির জন্য। প্যাসেঞ্জ যখন 2 তখন অ্যাকুরেসি কেমন, প্যাসেঞ্জ যখন 5, প্যাসেঞ্জ যখন 10, প্যাসেঞ্জ যখন 15। কি হচ্ছে অবজারভেশন দেখাই। The final figure shows the training set accuracy over training epoch for each passage value. We can see that indeed the small passage value of 2 and 5 epoch results in premature convergence। 2 এবং 5 এ আসলে বলছে প্রিম্যাচিউর। বুঝতে পারছেন এটা তো অবস্থা কিরকম, এটার অবস্থা ওই যে প্রিম্যাচিউর অবস্থায়, এখানে বাম করলো তারপরে একেবারে সোজা চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন, এবং এখানে কিন্তু রেজাল্টের একটা ব্যাপার আছে। and less than optimal model around 65 and 75। আপনি যদি অ্যাকুরেসিও দেখেন এটা 65% আর এটা 75 এর একটু উপরে। আর the largest patience value result in better performance model with the patience of 10 showing convergence just before 150 ইপোক। এটা 150 ইপোকে যে কাজ করছে, কিন্তু এটা রেজাল্ট কিন্তু দেখেন 80-এর উপরে, 15-এও কিন্তু 80-এর উপরে, কিন্তু এখানে বাম্প আছে এবং এখানে যে কিন্তু একটা স্টেবল হওয়া শুরু করেছে 150-এর কাছাকাছি সময়, এবং রেজাল্টও যথেষ্ট স্টেবল। আলটিমেটলি প্যাশন ট্রেনই আপনাকে নিতে হবে। আপনি 3টা গ্রাফ যদি দেখেন, এই লার্নিং গ্রাফ, লার্নিংটা কিভাবে, লার্নিং রেট কিভাবে নামছে, এবং এইটা হচ্ছে লস, ভ্যালিডেশন লসটা কিভাবে কমছে, আর অ্যাকুরেসি, সব দিক চিন্তা করে আপনার 10 লার্নিং এর জন্য, লার্নিং রেটের জন্য, ভ্যালিডেশন লসের জন্য এবং অ্যাকুরেসির জন্য 10 অপটিমাম সলিউশন, আপনাকে 10টা নেওয়াই বাঞ্ছনীয়। ঠিক আছে, এইভাবে আপনাকে কিন্তু চিন্তা করে কাজ করতে হবে। ঠিক আছে, 3টা গ্রাফ দেখেই আমরা, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং একটু ডিফারেন্ট অন্যগুলোর থেকে। সেটা হচ্ছে যে আমরা লার্নিং রেটটাকে আসলে কিভাবে কমাইতে পারি সেটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে, এবং এইটা আমরা হচ্ছে রিডিউস এলআর অন প্ল্যাটো, এই ফাংশনটা ইউজ করে, এটা কেরাসের একটা ফাংশন, আমরা এটা ইউজ করে কিন্তু খুব সহজেই করতে পারি। এবং মনিটর কিভাবে হচ্ছে তার জন্য একটা ফাংশন লিখে আমরা কিন্তু বিভিন্ন প্যাশেন্স ভ্যালু দিয়ে আমরা কিন্তু সেটা চেক করে দেখেছি। এটা একটু চিন্তা করতে হবে আমাদের। এইখানে গ্রাফে যেটা ছিল একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর, কিন্তু আমরা কিন্তু এখানে কত হতে পারে আমরা গ্রাফ দিয়ে চেক করে দেখছি যে এত হলে ভালো হয়, সেটা আমরা চালাইতেই পারি। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম লার্নিং রেট শিডিউল দিয়ে, একটা হচ্ছে কন্টিনিউয়াস কমার সময় কি হচ্ছে, আর একটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কমছে না একটা নির্দিষ্ট ইরোর আমরা দেখছি, যে হয়তো প্যাসেঞ্জ 2 বা প্যাসেঞ্জ 5 বা প্যাসেঞ্জ 10 বা প্যাসেঞ্জ 15 4টা টেস্ট করেছে, আপনি আরো করতে পারেন। তো যদি না কমে ওই লেভেল পর্যন্ত, তাহলে কিন্তু আমরা কমাচ্ছি। তো সেই রেজাল্ট আমরা দেখেছি, এটা হচ্ছে লার্নিং রেট শিডিউলার দিয়ে। এখন যেটা লাস্ট টপিক, সেটা হচ্ছে ইফেক্ট অফ অ্যাডাপটিভ লার্নিং রেট। আমরা আগেই বলেছি যে আমরা আগের গুলা করলাম কিন্তু এসজিটি দিয়ে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কিছু অপটিমাইজার আছে, বিল্ট ইন অপটিমাইজার। সেই বিল্ট ইন অপটিমাইজার গুলো কিন্তু অটোমেটিকলি লার্নিং রেটকে অ্যাডজাস্ট করে করে সে কমায়। যদি কমানোর দরকার পড়ে তাহলে কমিয়ে ফেলে, আর কমানোর দরকার না পড়লে সে কমাবে না। তো এই মেথড গুলো খুব পপুলার। তার মধ্যে এই 3টা অ্যাডাপ্ট করে, মানে আপনার সে নিজেই অপটিমাইজার চলছে, সে দেখে যে লার্নিং রেট ধরেন প্রথম অবস্থায় যেটা আছে সেটা দিয়েই ইরোর কমছে, লস কমছে, সে ওটাই রাখে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় পরে আর কমছে না, তখন সে নিজেই লার্নিং রেটটাকে কমিয়ে দেয়, আবার চলতে থাকছে। যদি লার্নিং রেট
ওই লার্নিং রেটে আমার ভ্যালিডেশন লস কমতে লাগছে। একসময় যে যদি দেখা যায় যে কমছে না, তখন আবার সে কমিয়ে দেয়। এভাবে সে নিজে আসলে ডিসিশন মেক করে, যেটা আমরা এখন করলাম সে নিজে নিজেই করবে, তবে কিছুটা ডিফারেন্ট প্রসিডিউরে। এরকম তিনটে অ্যালগোরিদম হচ্ছে অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট অ্যালগোরিদম, অ্যাডাগার্ড। আরেকটা হচ্ছে রুট মিন স্কোয়ার প্রপাগেশন, আরএমএস প্রপ। আরেকটা হচ্ছে অ্যাডাপটিভ মোমেন্টাম এস্টিমেশন, অ্যাডাম। খুবই পপুলার এই তিনটে অ্যালগোরিদম। এই তিনটে অ্যালগোরিদম আসলে আমরা কোথায় চেঞ্জ করতে পারি? খুব সহজ, কিছুই নাই। এই যে অপটিমাইজার, এই অপটিমাইজারের জায়গায় অপটিমাইজার দিব। খুব ইজি জিনিস এটা। অপটিমাইজার হচ্ছে এই যে অপটিমাইজার, আমরা হচ্ছে একটা লিস্টের মধ্যে করে অপটিমাইজার নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? এবং আমরা এটা যদি প্লট করে দেখি, আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। এটা দেখেন, এটা যেটা বলছে এটা লাস্ট প্রোগ্রাম। স্টাডি অফ এসজিডি, আমরা যেটা এতক্ষণ পর্যন্ত দেখে আসলাম, এসজিডি এর উপর অনেক কাজ করলাম, তাই না? স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন এই এসজিডির ডিফল্ট ভ্যালুগুলোর সাথে আমরা যে অ্যাডাপ্ট, এটা কিন্তু এসজিডি কিন্তু অ্যাডাপটিভ না, আমরা এসজিডি ইউজ করে ভ্যারিয়েশন গুলো দেখলাম। আর অ্যাডাপটিভ লার্নিং রেট যদি আমরা ইউজ করতে চাই অটোমেটিক অপটিমাইজারের মধ্যে, তাহলে আপনার যে অ্যালগোরিদম গুলো আসবে, তিনটা বললাম, সেই তিনটা অ্যালগোরিদম ইউজ করে দেখতে পারি। কিভাবে হচ্ছে দেখাই, এই যে এইখানে হচ্ছে আমাদের লাইব্রেরি গুলা যেটা লাগবে, ওয়ার্নিং তুলে দিলাম, ডেটা প্রিপারেশন নিলাম আগের মতোই। এইখানে দেখেন আমাদের মডেল ফিট করার সময় ট্রেন এক্স, ট্রেন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই, অপটিমাইজার। এই অপটিমাইজারে কি আসবে? অপটিমাইজারে আসবে হলো এই যে এইখান থেকে আমাদের ট্রেন এক্স, ট্রেন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই, প্রিপেয়ার ডেটা। অপটিমাইজার, অপটিমাইজারে আমরা লিস্টে চারটা ভ্যালু রেখেছি: এসজিডি, আরএমএস প্রপ, অ্যাডাগার্ড, অ্যাডাম। এরপরে আই ইন রেঞ্জ এখানে আসলো, একটা একটা করে আসবে। এই যে অপটিমাইজার আই, প্রথমে আসবে এসজিডি, দ্বিতীয়বার আসবে আরএমএস প্রপ, তৃতীয়বার আসবে অ্যাডাগার্ড, চতুর্থবার আসবে অ্যাডাম। ট্রেন এক্স, ট্রেন ওয়াই, টেস্ট এক্স, টেস্ট ওয়াই। প্রতিবার এক লুপে এসজিডি, দ্বিতীয় লুপে আরএমএস প্রপ, তৃতীয় লুপে অ্যাডাগার্ড, চতুর্থ লুপে অ্যাডাম। প্রথমবার যখন আসবে এসজিডি, তখন ফিট মডেলকে কল করবে। এখানে যখন আসবে, এখানে আসবে এসজিডি। এসজিডি যদি আসে, আলটিমেটলি অপটিমাইজারের ভ্যালু এখানে আসবে। স্বাভাবিকভাবেই এসজিডি যে ডিফল্ট ভ্যালু গুলো থাকে, 0.01 থাকে লার্নিং রেট, এবং মোমেন্টাম 0 থাকে, মোমেন্টাম থাকে না, সেটার রেজাল্ট এটাকে এখানে আপনাকে দেখাবে। তারপরে হচ্ছে আরএমএস প্রপের এর পরের বার যখন আসবে, তখন আরএমএস এর রেজাল্ট দেখাবে। যখন হচ্ছে অ্যাডাগার্ড আসবে অ্যাডাগার্ড, অ্যাডাম আসলে অ্যাডাম। সবগুলো ডিফল্ট ভ্যালু নিয়ে করা আছে, যদিও আমরা কিন্তু সেগুলো আবার চেঞ্জ করতে পারি প্রত্যেকটারই কিন্তু। যেমন আমরা এইচডিডি চেঞ্জ করলাম হাইপার প্যারামিটার গুলা, ঠিক একইভাবে আমরা কিন্তু হচ্ছে অন্য অ্যালগোরিদম গুলাও কিন্তু টিউন করে করে দেখতে পারি। যাই হোক, এখানে আর দেখানো হচ্ছে না, অনেক সময় সাপেক্ষ বিষয়। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে চারটা অপটিমাইজারের রেজাল্ট কেমন আসছে সেটা যদি দেখতে চাই, এই যে রেজাল্টটা আসে এইচডিডি, দেখেন কি পরিমাণ বাম্প আসছে ডিফল্ট ভ্যালুতে। কিন্তু টিউন করলে ভালো আসবে, আমরা এই পর্যন্ত সব টিউন করে করে দেখে আসলাম, এটা কিন্তু ডিফল্ট ভ্যালু দিয়ে টিউন করা হয় নাই। আর এটা হচ্ছে আরএমএস প্রপ, এটা হচ্ছে অ্যাডাগার্ড, এটা হচ্ছে অ্যাডাম। এখন আপনার এই ডেটা সেটের জন্য দেখেন এই তিনটা কিন্তু অ্যাডাপটিভ: আরএমএস প্রপ, অ্যাডাগার্ড, অ্যাডাম। অ্যাডামটা কত স্মুথ, অ্যাডামটা কিন্তু এমনি ইউজ হয় না, ঠিক আছে? খুব পপুলার অ্যালগরিদম। আর কম্পেয়ার্ড উইথ এসজিডি, এগুলো অ্যাডাপটিভ হওয়ার জন্য কি পরিমাণ রেজাল্ট ভালো আসছে। এবং আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে এসজিডি তো খুবই বাম্পিং অবস্থা, এটা আপনি নিলে দেখলে তো এটা নিবেন না, তাই না? ইউজ সিলেক্ট করবেন না। দেখেন এইটা আরএমএস প্রপ, এটা বাম্প আছে, কিন্তু স্টেবল হচ্ছে আপনার 100-র দিকে স্টেবল হচ্ছে অনেকটা। আর অ্যাডাগার্ড, এটা তো আসলে অবস্থা আসলে ভালো না। এইটা ভেরিয়েন্স অনেক বেশি, ট্রেনিং এবং টেস্টিং এর মধ্যে আরো লোড চালায় দেখা যেতে পারে। আর অ্যাডাম দেখেন এইটা প্রায় আপনার 70 দিকেই স্টেবল হয়ে যাচ্ছে, এবং বাম্প খুবই কম কম্পেয়ার্ড উইথ আরএমএস প্রো। তার মানে অ্যাডামটা কিন্তু এখানে সিলেক্ট করা যেতে পারে। আমরা যদি অবজারভেশন দেখি, এখানে অবজারভেশনটা, again we can see that SGD with the default learning rate 0.01, যেটা বললাম যে 0.01 ডিফল্ট, এবং নো মোমেন্টাম, সবগুলো ডিফল্ট ইউজ করা হচ্ছে চারটারই। নো মোমেন্টাম ডাজ লার্ন দ্য প্রবলেম কোনো, বাট রেকর্ডস নিয়ার অ্যাবাউট 200 এপক, 200 এপক লাগছে, এই যে প্রায় 200 এপক, and result in volatile accuracy on the training data and much more so on the test data. The plot shows that all three adaptive learning rate methods learn the problem faster with dramatically less volatility in training and test accuracy compared, মানে এসজিটির সাথে অন্যগুলো অ্যাডাপটিভ কম্পেয়ার করলে অনেক ভালো।
যদিও এটাকে ভালো বলা যাবে না আসলে কম্পেয়ার করলে অ্যাটাগারকে, এটা বলছে। হ্যাঁ, আচ্ছা, বাট আরএমএস প্রপ এন্ড অ্যাডাম, এই আরএমএস প্রপ এন্ড অ্যাডাম demonstrate similar performance, effectively learning the problem with 15 ট্রেনিং রিপোর্ট বলছে 50-50-এর দিকেই মোটামুটি রেজাল্ট আসছে। যদিও এখানে একবার 50-এ কিন্তু এটা স্টেবল, এটা বলা যাচ্ছে না, এটা প্রায় 100-র কাছাকাছি, 80-90 বা 100-র কাছাকাছি। বাট spending the remaining training time making very minor weight updates, but not converging as we see with the learning rate schedule in previous section। মানে আমরা যেটা দেখছি যে আগে যেমন হচ্ছে লার্নিং রেট শিডিউলার ইউজ করে আমরা যেমন বিভিন্ন চেঞ্জ করলাম, আমরাও কিন্তু এই মেথড গুলোতে সেগুলো চেঞ্জ করে দেখতে পারি। এইভাবে আপনি কিন্তু অপটিমাইজার দিয়েও কাজ করতে পারেন। এবং শুধু এসজিডি না, আমরা এগুলা দিয়েও কিন্তু বিভিন্ন প্যারামিটার টিউন করে দেখতে পারি। এবং এই অ্যাডাপটিভ লার্নিং রেটের জন্য যে অপটিমাইজার গুলো আমরা দেখছি, সেটা কিন্তু অটোমেটিকলি সে নিজের মতো করে লার্নিং রেট শিডিউল করে নিচ্ছে। ঠিক আছে, তো এইখানে কিন্তু অ্যাডামটাই আসলে বেস্ট সব দিক দিয়ে চিন্তা করে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যেটা দেখছিলাম, অ্যাডাপটিভ লার্নিং রেট কিভাবে আমাদের কাজ করে, অ্যাডাপটিভ ইফেক্টস অফ অ্যাডাপটিভ লার্নিং রেট। আমরা মূলত আজকের যে লেকচার, সেই লেকচারে যে জিনিসগুলো দেখলাম, আমাদের লার্নিং রেটটা আসলে কিভাবে হাইপার প্যারামিটার ইম্পর্টেন্ট এবং কিভাবে আমাদের মডেলের পারফরমেন্সকে ইফেক্ট ফেলাইতে পারে। এবং আলটিমেটলি তিনটা জিনিস আমরা দেখার চেষ্টা করেছি। একটা হচ্ছে একেবারে প্লেন অবস্থায় আমরা হচ্ছে লার্নিং রেটটাকে বাড়িয়ে কমিয়ে দিয়ে টেস্ট করে দেখাইছি যে কি হতে পারে। এবং লার্নিং রেট বাড়ানোর কমানোর সাথে সাথে আমরা তারপরে যেটা দেখলাম, একটা লার্নিং রেট ফিক্স করে নিলাম, নিয়ে হচ্ছে আমরা মোমেন্টাম ফ্যাক্টর অ্যাড করলে কি হচ্ছে সেটাও দেখার চেষ্টা করেছি বিভিন্ন ভেরিয়েশন করে। এটা হলো ফার্স্ট গ্রুপের মধ্যে ছিল। সেকেন্ড গ্রুপে আমরা লার্নিং রেট শিডিউলার ইউজ করেছি, যেখানে প্রতি ইপোকের লার্নিং রেট কম ছিল এবং আমাদের রেজাল্ট কেমন আসে সেটা আমরা টেস্ট করলাম। এবং দ্বিতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা লার্নিং রেট রিডিউস লার্নিং রেট প্ল্যাটো ইউজ করলাম, যেখানে আমাদের আহ, কত প্যাসেন্সে আমরা ধরে রেখে লার্নিং রেটটাকে কিভাবে কমাচ্ছে সেটা কন্ট্রোল করেছি ফ্যাক্টর দিয়ে। এবং সেটার কি অবস্থা সেটা দেখেছি, যে প্যাসেন্স কত হলে কি অবস্থা হচ্ছে। এভাবে কিন্তু আমরা লার্নিং রেট শিডিউলারের দুইটা প্রোগ্রাম দেখেছি। থার্ড, আমরা অ্যাডাপটিভ লার্নিং রেটের জন্য এইচজিডির সাথে কম্পেয়ার করেছি আরএমএস প্রপ, অ্যাডাগার্ড, অ্যাডাম। এবং আমরা সেখানেও কম্পেয়ার করে দেখেছি। যদিও এখানে কোনো মডেল এই 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 চারটা অপটিমাইজারের জন্য কোনো হাইপার প্যারামিটার টিউন করে দেখানো হয় নাই, সবগুলা ডিফল্ট ছিল। আমরা হাইপার প্যারামিটার টিউন করলে রেজাল্ট আরো ভ্যারি করতে পারি। এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার। আমরা মূলত আজকে লার্নিং রেটটাকে, এই হাইপার প্যারামিটার, মোস্ট ইম্পর্টেন্ট হাইপার প্যারামিটার, এটাকে আমরা কিভাবে আসলে কন্ট্রোল করে কাজ করতে পারি এবং আমাদের মডেল প্যারামিটার কে টিউন করে আমরা কিভাবে রেজাল্ট গুলাকে আমাদের স্যাটিসফাইড অবস্থায় নিয়ে আসতে পারি, সেগুলা মূলত দেখেছি এবং তার সাথে মোমেন্টাম ফ্যাক্টরও ছিল। থ্যাংক ইউ।